জিজ্ঞাসাবাদ চলে। এই দুটোর চটপটি কারসাজির জিজ্ঞাসাবাদ। এসে আসা শুকনো ঢোক গিলে অনলের সামনে তাদের সব অভিনয়গুলো যেন হাওয়ায় মিলিয়ে যায়। ভেবেছিল অনল ভাইও হয়তো জিজ্ঞাসা করবে, কিন্তু তাদের অবাক করে অনল বলে, যা করছিস কর, ধরা পড়িস না। আর একটা কথা, চোখ কান খোলা রাখবি। ওই দীপ্ত যেন আমার বউয়ের ত্রিসীমানায় না থাকে, মনে থাকবে? আয় আয় ক্যাপ্টেন। বলেই দুটো একসাথে অনলকে সেলুট দেয়। অনল ঠোঁট বাঁকিয়ে হাসে, তারপর ধারার হাতটা নিজের হাতের ফাঁকের এবং পা বাড়ায় নিজ ঘরের দিকে। অনল চলে গেলে আশা এশাকে ধাক্কা দিয়ে বলে, বুঝলি কিছু? বুঝেছি। কি? অনল ভাইয়ের মাথা গেছে। নিজ রুমে আসতেই ধারা অনলের টি শার্টটা কোনা টেনে ধরে। ধারার এমন আচরণে খানিকটা প্রফুল্ল হলেও তা প্রকাশ করে না অনল। স্বাভাবিক কণ্ঠে বলল, কি চাই? রান্না কেমন ছিল? ধারা লাজুক স্বরে কথাটা বলে, যেন কোনো নববধূ তার স্বামীর মুখে নিজের প্রশংসা শুনবার জন্য অধীর হয়ে আছে। ওড়নাটা নিজ হাতের ফাঁকে নিজে দলা পাকাতে পাকাতে বলল, আমি তোমার জন্য রান্না করেছি। বললে না তো রান্নাটা কেমন হয়েছে? অনল সময় নিল। কিছু সময় অপলক নজরে তাকিয়ে রইল সামনে দাঁড়ানো কিশোরী মেয়েটার পানে। সে প্রতীক্ষা ভালোবাসার মানুষটার মুখে নিজের প্রশংসা শোনার। যদিও খিচুড়িটা হালকা লবণ ছিল, ডিম্বনায় হালকা ঝাল বেশি হয়েছিল, আর বেগুনের আচার ঈষৎ পুড়ে গিয়েছিল, কিন্তু খাবারগুলো ধারার ভালোবাসায় ছিল পরিপূর্ণ। মেয়েটা সন্ধ্যা থেকে ধৈর্য ধরে রান্নাটা করেছে। অনল স্মিত হাসলো। অনলের বলতে ইচ্ছা হলো, খাবার এত সুস্বাদু হয়েছে যে আমার ইচ্ছে করছিল রাধুনির হাতে একটা শীতল চুমু এঁকে দেই, কিন্তু সেটা সে বলল না। উল্টো একটা দুষ্টু বুদ্ধি চাপলো মাথায়। স্বাভাবিক কণ্ঠে বলল, মন্দ হয়নি, খাওয়া যাচ্ছিল। তবে এতটা কষ্ট করে রাঁধলি একটা পুরস্কার তো পাওয়া না তোর? কি পুরস্কার? কি দেবে আমায়? উৎসাহী কণ্ঠে বলল ধারা। অনল একটু থেমে বলল, চোখ বন্ধ কর, সারপ্রাইজ বলে কথা। ধারার সাথে সাথে চোখ বুঝলো। মস্তিষ্কে হাজারো কল্পনা জাগলো। কি হতে পারে সারপ্রাইজ? কি দিবে অনল ভাই? বেলির মালা, নাকি একজোড়া নুপুর, নাকি ধারার অতি পছন্দের এক পাতা কাগজের টিপ, নাকি গোছা কয়েক রেশমি চুড়ি? ধারা বইতে পড়েছিল নায়িকারা নায়িকাদের চমকে দিতে নানা রকম উপহার দেয়। নায়িকার মুখে হাসি ফোটানোর জন্যে কেউ কেউ তো অঝোরো বর্ষায় ভিজে নিয়ে আসে বছরের প্রথম ফোঁটা সিন্ধু পুষ্প। অনলও কি তেমন হবে? আসলে আত্মদাম্ভিক কঠিন জেদি মানুষটা অকপটে প্রেম নিবেদন করলেও প্রণয়ের প্রকাশটা করবার ধারণ তার বড্ড বিচিত্র। কাছে আসার আগ্রহটি যেন ধারারই বেশি। অনল বরাবরের মতোই নির্লিপ্ত। ধারা উন্মুক্ত হয়ে আছে তার সারপ্রাইজের জন্য। মিনিট পাঁচেক বাদে অনল বলল, হাতে দিয়ে দে। ধারার মন প্রফুল্ল হয়ে উঠল। হাতখানা নির্দ্বিধায় এগিয়ে দিল। অনল তার হাতে কিছু রাখল, যার ভারে হাত ভেঙে আসার জোগাড়। ধারা সাথেই চোখ খুলল। চোখ খুলতেই তার মুখ বিস্ময়ে হা হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, এগুলো কি? ইংলিশে বলে নোট, আর খাস বাংলায় বলে চোঁথা। ধারার মাথায় যেন আগুন জ্বলল। এই মানুষটা এমন কেন? তার জন্যে গরমে ঘেমে নিয়ে এত সময় রান্না করেছে, আর সে কিনা বস্তাভর্তি গণিতে ভরা কাগজ ধরিয়ে বলে এটা সারপ্রাইজ। ক্ষিপ্ত কণ্ঠে বলল, তুমি এমন আনরোম্যান্টিক কেন বলো তো? একদম খাঁচোর, বেরসিক, চরম আনরোম্যান্টিক একটা বর। কার বর তার বউকে উপহার স্বরূপেই নোটপত্র দেয় শুনি? কাগজের স্তূপ সজোরে টেবিলে রাখলো সে। ধারা রীতিমতো রাগে ফুঁসছে। তার চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করলো। অনল মুগ্ধ নজরে তার বউকে দেখলো কিছু সময়, তারপর এগিয়ে এসে তার চোখে চোখ রেখে নরম স্বরে বলল, তা আমার বউয়ের ঠিক কেমন রোমান্টিক স্বামী চাই? প্রশ্নটা কর্ণকুহরে প্রবেশ করতে ঝংকার তুলল মস্তিষ্কে। ধারা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার সামনে ঈষৎ ঝুঁকে দাঁড়িয়ে থাকা মানবের দিকে। শ্যাম মুখশ্রী মানবটি তার চোখে দৃষ্টি আবদ্ধ করে রেখেছে। ঘোর লাগা সেই দৃষ্টি। চুলগুলো বড্ড অবহেলায় পড়ে রয়েছে তার শ্যাম ললাটে। তার কণ্ঠে অসামান্য মাদকতা। তার বা হাতটা ট্রাউজারের পকেটে। ঠোঁটের কোণে লেপ্টে থাকা বাঁকা হাসিতে হাজারো দুষ্টুমি। প্রিন্স উইলিয়ামের মুখশ্রীর দিকে তাকাতে বুকের ভেতরটায় চিনচিনে এক সূক্ষ্ম ব্যথা অনুভূত হলো। ব্যথাটা বিষাদের নয়, বড্ড বিচিত্র সে ব্যথা। ব্যথাও কি সুখময় হয়? হয় হয়তো। ধারা বোবার ন্যায় কিছু সময় চেয়ে রইল। তার ক্রোধ রাগ সব যেন হাওয়ায় মিলিয়ে গেছে। প্রিন্স উইলিয়ামের সেই মাদকতা দৃষ্টি তাকে নিঃস্ব করে তুলছে ক্রমশ। অনুভূতিগুলো ভোতা হচ্ছে। ধারার মনে হচ্ছে সে কোনো প্রবল ঘোরে বাধা পড়েছে। এই ঘোরের নাম জানা নেই, তবে অনল ঘোর দিলে হয়তো মন্দ হবে না। অনল আরও একটু ঝুঁকে এলো। তার উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে ধারার শুভ্র মুখে। রুক্ষ বিশাল হাতটি আলতো করে ছুল তার মুখশ্রী। অমসৃণ আঙ্গুলে ডগা বিচরণ করছে তার গালে।
ঘোর লাগা কণ্ঠে বলল। কি হলো বললি না কেমন রোমান্টিক বর চাই? ধারা এখনো নিশ্চুপ। তার শব্দগুলো যেন সমীরে ভাসছে, হাত বাড়ালেও খুঁজে পাচ্ছে না। আবেশে আবেশিত ধারার গালজোড়া উষ্ণ হয়ে উঠল মুহূর্তে। হৃদস্পন্দন বেড়ে গেল মাত্রাতিরিক্ত। চোখ জোড়া হলো একরাশ লজ্জা। অনলের মাদকতা মেশানো দৃষ্টিতে উকি দিচ্ছে কিছু নিষিদ্ধ অভিপ্রায়। সাথে সাথে ধারা নামিয়ে দিল দৃষ্টি, পাজরা আঁকড়ে ধরল মেঝে, হাতটা ওনার কোনা নিজের মুঠোবন্দি করল। অনল তার কিশোরী বউকে দেখছে ঘোর লাগা চোখে। তার দৃষ্টি এসে ঠেকল ধারার ঈষৎ কম্পনরত গোলাপের ন্যায় ঠোঁট জোড়াতে। ঠোঁটের হাসিখানা বিস্তারিত হলো, বিনা সংকোচে আরও একটু কাছে এলো সে। তাদের মাঝে দূরত্ব নেই, এর সমতুল্য। অনল ধারার কানে ঠেকালো মুখ, ফিসফিসিয়ে বলল, আমি রোমান্টিক রূপ নিলে সইতে পারবি তো? একটু কাছে আসতেই তো মোমের মতো গলে যাস, লজ্জাপতির মতো নুইয়ে যাস, ভেজা গোলাপের মতো কাঁপিস। আমার অবাধ্য ইচ্ছের জোয়া সামলাতে পারবি? অসভ্য। অস্পষ্ট স্বরে কোনো মতে কথাটা মুখ থেকে বের হলো ধারার। লজ্জায় আরও নুইয়ে গেল সে। অনলের এমন আচরণ যেন অসহনীয় হয়ে উঠল। ছোট বক্ষ পিঞ্জরটার মাঝে দামাদল শুরু হয়েছে সেই কখন থেকে, অথচ এই মানুষটার কোনো লজ্জা নেই, নির্লজ্জের মতো কথাগুলো বলছে। ধারা চট করে খানিকটা সরে যেতে নিল, কিন্তু সেটা আর হলো না, কারণ লোকটা তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। বাঁকা হাসি হেসে বলল, পালাচ্ছিস কেন? ভয় পাচ্ছিস? ভয় পাবো কেন? তোমাকে ভয় পাবার কি আছে? বাঘ না ভাল্লুক তুমি? ধারা আড়ষ্ট কণ্ঠে কথাটা বলল, কিন্তু তাতে থামল না অনল, বরং তার কোমরখানা শক্ত বাহুর বেষ্টনীতে আবদ্ধ করলো নিবিড়ভাবে। ঝুঁকে এলো ধারার ঈষৎ কম্পনরত ঠোঁটের দিকে। অনলের মনোবাঞ্ছার আবেশ পেতে চোখ বুজে নিল ধারা। এই প্রথম তারা এত কাছাকাছি। ধারার মনে হলো সময়টা থমকে গেছে। ঘরের নিস্তব্ধতা বাড়ল, বাহিরের মেঘের ঘর্ষণ ক্ষীণ শোনা যাচ্ছে, হয়তো আবারও বৃষ্টি হবে। অনল তার কিশোরী বইয়ের উন্মুক্ত হওয়া মুখশ্রী দেখে নিঃশব্দে হাসল। তারপর শটান হয়ে দাঁড়িয়ে ধারার মাথায় আলতো গাঁটটা মেরে দূরে সরে গেল অনল। নির্লিপ্ত ভরাট কণ্ঠে বলল, মাথা ভর্তি যত নষ্ট চিন্তা, যা অঙ্ক করতে বয়। আজ বাদে কাল পরীক্ষা, উনি এসেছে রোমান্টিক বর খুঁজতে। অনলের কথা শুনতে বিস্মিত হলো ধারা। চোখ মেলে তাকিয়ে দেখলো অনল তার থেকে দূরে দাঁড়িয়ে মিটমিটি হাসছে। এত সময় সকল অনুভূতিগুলো যেন দুম করে উড়ে গেল। বুঝতে বাকি রইল না অনল তার সাথে মজা করছিল। অনলের এমন কার্যে পূর্বের রাগটা যেন দ্বিগুণ মাত্রায় বাড়ল, কিন্তু লজ্জার কারণে সেটা প্রকাশ করতে পারল না। অগ্নি দৃষ্টিতে যদি কাউকে পোড়ানো যেত তাহলে হয়তো অনলকে দৃষ্টিতে কুপকাত করত ধারা। হনহন করে টেবিলের কাছে যেয়ে সজোরে চেয়ারখানা টানলো, ধপ করে বসলো। অনলের সারা সন্ধ্যায় করা নোটগুলো চরম বিরক্তি নিয়ে উল্টাতে লাগলো। ধারার রাগী মুখখানা অনলের প্রফুল্লতা বাড়ালো। সে নির্বিকারভাবে বসলো পাশে, অসহায়ের ভান করে বলল, আমার রাগ কাগজের উপর ঝাড়িস না, সেই বিকাল থেকে কষ্ট করে বানিয়েছি। কথাটার প্রত্যুত্তরে ধারা কেবল জ্বলন্ত দৃষ্টিতে তাকালো, যার অর্থ চুপ না করলে তোমার মাথা ভেঙে দিব। অনল সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস গোপন করলো, মনে মনে বলল, আমারও কাছে আসতে ইচ্ছে হয়, তোর মাঝে ডুবে যেতে ইচ্ছে হয়, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে রাখি, আটকে রাখি। তুই যে বড্ড ছোট রে ধারা, আর একটু বড় হ, আর একটু। তারপর বা হাত দিয়ে আলতো করে ধারার সামনে চুলগুলো সরিয়ে দেয়। তারপর ভরাট গলায় বলে, উপহারটা পাওনা থাকলো, সময় হলে ঠিক পাবি। আর এবার যদি সিজিপিএ 3.25 এর উপরে উঠাতে পারিস, আমি তোকে ঘুরতে নিয়ে যাব। এদিন কোথা ছিলি, তোর হানিমুন হয়নি, সেই ইচ্ছে পূরণ করে দেব, কথা দিচ্ছি। কথাটা শুনতে ধারা ফট করে তাকালো, অবাক কণ্ঠে বলল, সত্যি? সত্যি সত্যি সত্যি। ধারার মনে হলো একগুচ্ছ গ্যাস বেলুন যেন উড়ে গেল তার মনের আকাশে। অনলের উপর জমা সকল মেকি রাগ কর্পূর হয়ে গেল। তার মুখখানা মুহূর্তে চকচক করে উঠল, যেন ছোট বাচ্চা বহু চাইবার পর তার পছন্দের খেলনাটি পেয়েছে। ফলে আবেগে আত্মহারা হয়ে অনলকে জড়িয়ে ধরল সে। ধারার এই কাজে যত না অবাক হলো অনল, তার থেকে অবাক হলো যখন ধারার নরম ঠোঁটজোড়া ছিল তার গাল। নরম ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেতে ঈষৎ নড়ে চড়ে উঠল অনল। তার মনে হলো মেরুদণ্ড বেয়ে যেন উষ্ণ রক্ত প্রবাহিত হলো, কিন্তু ধারা নির্বিকার। তার ঠোঁটে একরাশ মুগ্ধ হাসি, সুন্দর উৎসাহিত মনে তার জায়গায় ফিরে গেল। দ্বিগুণ উৎসাহে পড়তে লাগলো, অথচ অনল এখনো বসে আছে। তার হৃদস্পন্দন বেড়ে গেছে দ্বিগুণ, কান হয়ে উঠেছে রক্তিম। নারীর উষ্ণ ছোঁয়া বুঝি এমনই হয়, আর সেই নারী যদি হয় প্রণয়িনী, তবে তো কথাই নেই। পরীক্ষার রুটিন ঝুলছে করিডোরের দেওয়ালে বাঁধানো কাঠের ফ্রেমে। পরীক্ষার রুটিন মানেই পরীক্ষা শুরু।
যা এই জুনের গরমকে করে তুলল আরও উত্তপ্ত। এই না কিছুদিন আগে শুরু হলো সেমিস্টার, আর এর মাঝে শেষও হয়ে গেল। ভাবা যায়? সময় তো না, এ যেন কোনো রেলগাড়ি। আড্ডা, গল্প, হাসাহাসির মাঝে একটা বছর কেটে যাচ্ছে। এই সেমিস্টার শেষ হলেই বন্ধুমহল উঠে যাবে সেকেন্ড ইয়ারে, তখন তারাও সিনিয়র। এভাবে কেটে যাবে ভার্সিটির 4টা বছর। 4টা বছর বাদে থেকে যাবে শুধু হাসি কান্নার স্মৃতি। বন্ধুমহল তাকিয়ে আছে রুটিনের দিকে। নীরব ব্যতীত বাকি 4টে মুখ উদাস। তাদের মনে হচ্ছে তারা কিছু পারে না। দিগন্ত বলে উঠল, ক্লাস করাচ্ছে করাক না, এই পরীক্ষা নামক তলোয়ার গলায় ঝোলানোর কি আছে রে বাপু? ঠিক ক্লাস করে যেতাম কি ভালোই না হতো। এখন পড়া লাগবে, আমি শিওর। নিলিয়ার অ্যালজাবরা আর ক্যালকুলাসে আমি ধরা খাবো। দিগন্তের কথার সাথে সাথেই অভিক তাল মেলালো। মাহি শুধু তপ্ত নিঃশ্বাস ফেলল। এই গণিতের ডিপার্টমেন্টে কেন ভর্তি হতে গিয়েছে কে জানে। সব যেন মাথার উপর দিয়ে প্রজেক্টাইল এর মতো উড়ে যায়। এবার সকলে একসাথে তাকালো নীরবের দিকে। বন্ধুমহলের একটা মানুষই আছে তাদের ডুবন্ত নৌকা বাঁচাতে পারে। নীরব সকলের চাহনি দেখে হতাশ কণ্ঠে বলল, নোট পেয়ে যাবি, কান্দিস না। তুমি এত ভালো কেন বন্ধু? অভিক তার গলা জড়িয়ে ধরে বলল। এর মাঝেই তারা শুনতে পেল কেউ ক্ষীণস্বরে ডাকছে ধারাকে। মাহি এদিক ওদিক চেয়ে বলল, ধারা, তোকে ওই অদ্ভুত লোকটা ডাকছে। কথাটা শুনতে মাহির দেখানো দিক অনুসরণ করে তাকায় ধারা। স্বয়ংক্রিয়ভাবে তার মুখ হা হয়ে যায়। অস্পষ্ট স্বরে বলে, এই বেটা এখানে কেন? বিল্ডিং এর ঠিক বাহিরে উৎসাহিত মনে দাঁড়িয়ে আছে দীপ্ত। তাকে দেখে স্বভাবত অবাক হলো ধারা। লোকটার এখানে আসার কথা নয়। শুধু তাই নয়, ধারা তার সাথে পারতে কথা বলে না, সুতরাং তার ভার্সিটির ঠিকানাও লোকটার জানার কথা নয়। ধারাকে দেখতে পেয়ে অতি উৎসাহী মানব হাতও চেয়ে ইশারা করছে। শুধু তাই নয়, তাকে সজোরে ডাকছে। পথযাত্রী শিক্ষার্থী যারা ধারাকে চিনে তারা অবাক নয়নে ধারার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা লজ্জাজনক। তাই আর না পেরে এগিয়ে যায় ধারা। বন্ধু মহলের সাথে যায়। দীপ্তের কাছে যেতেই কাটকাট গলায় প্রশ্ন ছুড়ে, আপনি এখানে কি করছেন? তুমি তো আমাকে সময় দেবে না, তাই ভাবলাম আমি নিজেই তোমার সময় ঢুকে পড়ি। দীপ্তের কথায় ভ্রু কুঞ্চিত হয় ধারার। একরাশ বিরক্তি মুখে ভেসে ওঠে। লোকটা অতি গায়ে পড়া স্বভাব, অসহনীয়। এরই মাঝে দিগন্ত প্রশ্ন করে, আপনি কে হন? ও, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি দীপ্ত, ধারার। দীপ্তের কথা শেষ না হতেই ধারা কথাটা বলে। দীপ্তও থেমে যায়। অমলিন হাসি হেসে বলে, ইয়াপ। বন্ধু মহলের সাথে পরিচিত হতে সময় নেয় না দীপ্ত। দীপ্তের মিশুক স্বভাবের কারণে তারাও বেশ ভালোভাবেই দীপ্তর সাথে আচরণ করে। তবে ব্যাপারটা সহ্য হলো না ধারার। সে বলল, দীপ্ত ভাই, আপনি বরং বাড়ি যান। সামনে পরীক্ষা তো, নোট গুছিয়ে আমি বাড়ি যাব। দিস ইজ আনফেয়ার। বাসায় তুমি ব্যস্ততায় পড়াশোনার বাহানা দিয়ে এড়িয়ে যাও। আমি ভাবলাম অন্তত এখন তুমি আমাকে সময় দেবে। এখনো তাই করছো? বিয়ে হয়েছে বলে কি ফ্রেন্ডশিপ করা যাবে না? বিয়ে কথাটা বিশাল বজ্রপাতের ন্যায় বন্ধু মহলের মাথায় পড়ল। ধারার এতদিনের সুপ্ত ঘটনাটা এত নিপুণভাবে ফাঁস হবে কে জানত। সকলের মুখে বিস্ময়। নিজেদের বান্ধবীর বিয়ে হয়ে গেছে, ব্যাপারটা কেন মস্তিষ্কের স্নায়ুকোষে ঘর্ষণ তৈরি করেছে। দিগন্তের মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। ভার্সিটির প্রথম ভালো লাগার মানুষটার বিয়েটা যেন হজম হচ্ছে না। অভিক অবাক কণ্ঠে বলল, বিয়ে ধারার? হ্যাঁ, তোমরা জানো না ধারা বলেনি? নিজের মিথ্যার হাড়ি সকলের সামনে এভাবে ভেঙে যাবে মোটেও কল্পনা করেনি ধারা। সে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। বুঝতে পারলো দীপ্ত তার বিয়ের কথাটা সম্পূর্ণ বলে দিবে, এবং হলো তাই। দীপ্ত বলতে লাগলো, ধারা তো বিবাহিত, ইভেন ওর বরকেও তোমরা চিনো। বরের নামটা সেই মুখে আনবে অমনি ধারা তার মুখ চেপে ধরল। চোখ গরম করে বলল, আপনার না শরীর খারাপ? এত কথা বলাটা ঠিক নয়। বলেই তাকে টেনে হিচড়ে বেশ দূরে নিয়ে আসে। বন্ধুমহল তখনও নিস্তব্ধ। ধারা এত বড় খবরটা চেপে গেল। সাথে সাথে অভিক তাকালো মাহির দিকে। ঋণী নিয়ে কণ্ঠে বলল, মাহি চুন্নি, তুই জানতি তাই না? মাহি শুকনো ঢোক গিলল। হ্যাঁ, সে জানতো, কিন্তু এখন শিকার গেলে এই হিংস্র প্রাণী তাকে আস্ত রাখবে না। অভিকের প্রশ্নে একই সাথে তাকালো দিগন্ত এবং নীরব। মাহি চট করে নিজের ভুল পাল্টালো। অবাক বিস্মিত কণ্ঠে বলল, আমিও তো অবাক। এটা তো একটা ব্র্যান্ড নিউ ইনফরমেশন। ধারা আমাকে বলেনি। ব্যাপারটা গোপনীয় হয়তো। অভিনয় কতটুকু কাজে দিল জানা নেই, তবে বন্ধুদের তির্যক শকুনি নজরটা একটু শান্ত হলো। এদিকে ধারা ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, আপনার সমস্যা কি? এখানে বাজে কথা বলছিলেন কেন? ধারা দীপ্তকে এভাবে টেনে আনবে ব্যাপারটা আকস্মিক ছিল দীপ্তের কাছে, কিন্তু প্রকাশ করলো না। উল্টো বাঁকা হেসে বলল, তুমি তোমার বিয়ের কথা তো জানোনি? আমার বিয়ে আমার ইচ্ছে,
কাকে জানাবো না জানাবো সেটার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? একবারেই না, তবে মুখটা তো আমার, তাই আমার ইচ্ছে আমার মুখে কি কথা বেরোবে না হবে সেটার কৈফিয়ত তো তোমাকে দেবো না, তবে একটা শর্তে ব্যাপারটা গোপন করে ফেলতে পারি, অন কন্ডিশন। ধারার বিরক্তি বাড়ল, সাথে সাথে মাথায় আগুন জ্বলে উঠল। তার মনে হলো তার শরীর রাগে জ্বলছে। নির্লজ্জ লোকটিকে মেরে ফেলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু প্রবাদ আছে হাতি যখন কাদায় পড়ে চামচিকাও লাথি মারে। সেই অনুভূতিটুকুই হচ্ছে ধারার। সে চায় না অনল এবং তার বিয়েটা এখনই সবাই জানুক। অহেতুক কথায় কথা বাড়বে। উপরন্তু অনল তাদের ক্লাসেও নেই। এই ভার্সিটির নিয়ম, যদি টিচারের ফ্যামিলি মেম্বার ক্লাসে থাকে তবে সেই ক্লাসটার কোর্স টিচার হওয়া যায় না। কিন্তু অনল তাদের কোর্স টিচার, ফলে ব্যাপারটা নিয়ে অহেতুক জল ঘোলা হবে। সব ভেবেই দীপ্তকে মারার পরিকল্পনা ছেড়ে দিল ধারা। মুখ গোল করে নিঃশ্বাস ছাড়ল সে, তারপর বলল, কি শর্ত? ধারাকে বাগে পেয়ে দুর্বোধ্য হাসি হাসল দীপ্ত। এতদিনের মনোকামনা তবে পূরণ হলো। ব্যস্ত শহরে উত্তপ্ত ভাব পুরানো দিনকে নিমিষেই শীতল করে দিল এক পশলা বৃষ্টি। পিচের রাস্তায় জমল কর্দমাক্ত পানি। বৃষ্টির কারণে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা গড়ালো। ব্যস্ত শহরের উত্তপ্ত দিনকে ইতি টেনে নেমে এলো শীতল ঘুটঘুটে সন্ধে। দীপ্তের শর্ত অনুযায়ী তাকে ঢাকা ঘোরালো ধারা। উপায় নেই বলে এই বিরক্তিকর মানুষটার সাথে বিকাল কাটালো সে। তার আজব আজব কৌতূহলের উত্তর দিতে হলো তাকে। মাঝে ইচ্ছে হয়েছিল বটে ঝাঁকড়া চুলগুলোকে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলতে, কিন্তু নিজেকে সংযম করলো। সন্ধ্যা নামার আগেই ফিরত, কিন্তু বৃষ্টির জন্য আটকে পড়ল তারা। ফলে বাড়ির কালো কেচি গেটে যখন পৌঁছালো তখন বাজে রাত 8টা। কেচি গেট থেকে ঢুকতে মুখোমুখি হলো শক্ত কঠিন মানবের। রক্তচক্ষু নিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে অনল। অনলের কঠিন মুখের দিকে তাকাতেই শুকনো ঢোক গিলল ধারা। অনল কোনো প্রশ্ন করল না, শুধু ক্রোধাগ্নি ছুড়ল দৃষ্টি দিয়ে। দীপ্ত নির্বিকার। অনলের রক্তিম দৃষ্টি তাকে নাড়ালো না, বরং হেসে বলল, ধারা ধন্যবাদ, আজকে দিনটা সারা জীবন মনে থাকবে। ধারা উত্তর দিল না। তার বদলে অনল বরফ শীতল কণ্ঠে বলল, ধারা, ড্রেস চেঞ্জ করে পড়তে বস যা। ধারা মাথা নিচু করে বাড়িতে ঢুকে পড়ল। দীপ্ত তার পিছু পিছু ঢুকতে গেলে বাধা দিল অনল। দীপ্ত চোখে বিস্ময় নিয়ে তাকালে অনল বলল, আপনার সাথে কথা আছে। বলুন। দীপ্ত শান্ত গলায় বলল। অনল তার মুখোমুখি, অথচ তার মাঝে কোনো ভ্রুক্ষেপ নেই। অনল একটু সময় নিয়ে বলল, আপনার সাথে কথা আছে। আপনি যে মিথ্যে কথা বলে এখানে ঢুকেছেন, কেউ না জানুক আমি জানি। ওই ছিনতাইকারী এর কথাটা সম্পূর্ণ বানোয়াট ছিল, একটা মুভির লাইন টু লাইন কপি। বাড়ির সবাই বিশ্বাস করলেও আমি কিন্তু করিনি, কারণ মিথ্যার লঙ্কায় একটা সত্যের আগুনই যথেষ্ট। আপনার সব চুরি হলো, দামি ঘড়িটা থেকে গেল, অদ্ভুত না? যাই হোক, আমি বাধা দেইনি, কারণ আপনি দাদাজানের চিকিৎসা করছিলেন। তবে আপনার মতলব যে খুব সুবিধার নয় সেটা আমি জানি। আজ লুকোচুরি ছেড়ে সরাসরি জানতে চাচ্ছি, কি মতলব এসেছেন আপনি? অনলের প্রশ্নে ঈষৎ বিস্মিত হলেও ভরকালো না দীপ্ত, বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠল বিচিত্র হাসি। বিনা সংকোচে সে মুখোমুখি হলো অনলের। নির্লিপ্ত কণ্ঠে বলল, যদি বলি আমার মতলব ধারাকে নিজের করে পাওয়া। কথাটা কর্ণকুহরে যে মস্তিষ্কে ঝঙ্কার তুলল। অনলের মনে হলো কেউ তার হৃদয় খুবলে খাচ্ছে। হৃদয়ের অন্তঃস্থলে অসহনীয় তীব্র ব্যথার সাথে এক অসামান্য আক্রোশ, ক্রোধ তাকে ঘিরে ধরল। শান্ত ঝিলের মতো চোখ জোড়ায় ধপ করে আগুন জ্বলে উঠল, কিন্তু নিয়ন্ত্রণ হারালো না অনল। নিজেকে সংযত রেখে বলল, স্বপ্ন দেখা ভালো, তবে অবাস্তব স্বপ্ন দেখা ক্ষতিকর। আমি তাজ্জব হচ্ছি আপনার সাহস দেখি। আমার সামনে আমার বউয়ের দিকে কোনো জোর দিচ্ছেন, অদ্ভুত। আমি ভদ্র মানুষ বলে আমার ভদ্রতার সুযোগ নেবেন না। কিসের বউ? একটা বিয়ে যার ভিত্তি নেই সেটা জোর দেখাচ্ছেন। ইভেন সেলিম আঙ্কেল এই বিয়ে মানেননি না। উপরন্তু ধারার বয়স কত? 19 হলো। আমার জানা মতে সার্টিফিকেটে তার বয়স 18 বছর হতে এখনো 4 মাস বাকি। সুতরাং বাংলাদেশের আইনে ও এখনো নাবালিকা। তাহলে কিসের বউ আর কিসের বিয়ে? অনল এবার কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল দীপ্তের দিকে। গাল ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে এক হাত পকেটে পুরে শান্ত কণ্ঠে বলল, সুতরাং আই হ্যাভেন্ট অর্ডার্ড হিজ গ্লাস অফ ওপিনিয়ন। গো টেল হিম। আমি একদিন সময় দিচ্ছি, আমার বাড়ি ছেড়ে চলে যাবেন। চাচ্চু আর বাবা ঘাড় দিয়ে বের করুক, তার পূর্বেই আপনি নিচ থেকে বেরিয়ে যান। বলেই ভেতরে পা বাড়াতে নিলে দীপ্ত হিনহিনে কণ্ঠে বলে ওঠে, আর ইউ স্ক্যার্ড অফ মি? ভয় পাচ্ছ সত্যি তোমার ধারাকে নিয়ে সুমন্ত না হয়ে যাই? অবশ্য হতেই পারো। আফটার অল আমি যা চাই তা আদায় করেই ছাড়ি। কথাটা শেষ করতে পারল না দীপ্ত। তার আগেই তার চোয়ালে সজোরে একটা মুষ্টিবদ্ধ হাতের ঘুষি এসে পড়ল। আকস্মিক ঘটনায় টাল সামলাতে পারল না দীপ্ত। ধপ করে মাটিতে বসে পড়ল। হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অনলের দিকে। তার কপালে শিরা ফুলে উঠেছে, চোখ অগ্নিদৃষ্টি বর্ষণ করছে। ঘটনায় ধাতস্থ হবার আগেই অনল একটু ঝুঁকে তার কলার চেপে ধরল।
তীক্ষ্ণ কণ্ঠে বলল, এরপর থেকে এই ঘুষিটার কথা স্মরণে রাখবেন। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার ভদ্রতার সুযোগ নেবেন না। আমি মানুষটা দুধে ধোয়া তুলসী পাতা না। বলে ছেড়ে দিল দীপ্তকে। দীপ্তের শুষ্ক ঠোঁটে ফেটে তরল রক্ত গলগল করে পড়ছে। সে এখন অনলের কঠিন মুখখানার দিকে তাকিয়ে আছে। এভাবে আহত হবে অকল্পনীয় ছিল। অনল ভেতরে চলে গেল, দীপ্ত এখনও সেখানেই বসে রইল। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। হাত দিয়ে রক্তটুকু মুছতে মুছতে বলল, ইন্টারেস্টিং, এবার খেলা জমবে। বই খুলে হা করে শূন্যের দিকে তাকিয়ে আছে ধারা। পড়াতে মন বসছে না। তার সম্পূর্ণ ধ্যান ঘুরপাক খাচ্ছে অনল এবং দীপ্তের কথোপকথনের উপর। তাদের মাঝে কি কথোপকথন হচ্ছে ব্যাপারখানা ভেবে কিঞ্চিত বুক কাঁপছে তার। প্রিন্স উইলিয়ামের রাগ তার জানা। তখন যেভাবে তাকিয়েছিল ধারার মনে হচ্ছিল যেন অনলের চোখ থেকে আগুন ঝরছে। ধারার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। তার বারণের সত্ত্বেও ধারা শুধু দীপ্তের সাথেই কথা বলেনি, তার সাথে বিকেলে সময়টুকু কাটিয়েছে। কিন্তু হাজারো চেষ্টা করেও ব্যাপারটাকে এড়াতে পারেনি। কারণ এই দীপ্ত নামক ব্যক্তিটি তাকে ভীষণ বাজেভাবে ফাঁসিয়েছে, যথারীতি তাকে ব্ল্যাকমেল করেছে। অনলকে জানাবার সুযোগটিও হয়নি তার। অনল কি তাকে ভুল বুঝবে, রাগ করবে তার উপর? অবশ্য রাগ করাটা অস্বাভাবিক হবে না। ব্যাপারটা ভাবতেই হতাশ ধারা মাথা নোয়ালো। বইয়ের উপর দু একবার মাথা ঠেকালো। উদ্বিগ্নতা তাকে ঘিরে রেখেছে। মাথাটা চিন্তার ঘোরে ফেটে যাবার জোগাড়। ঠিক সেই সময় সজোরে দরজায় আঘাত করে অনল। হন করে ভেতরে প্রবেশ করে সে। তার কঠিন রক্তিম মুখখানার দিকে তাকাতে শুকনো ঢোক গিলে ধারা। অনল ধপ করে বসলো বিছানায়। জোরে জোরে বার কয়েক নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো সে, কিন্তু ব্যর্থ হলো। ফলে হন করে হেঁটে ওয়াশরুমে চলে গেল সে। ধারা তাকে কিছু প্রশ্ন করার সুযোগ পেল না। নির্বাক দর্শকের মতো শুধু চেয়ে রইল। আধা ঘন্টা পর অনল বেরিয়ে এলো ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে। তার চুল বেয়ে জলকণা গড়িয়ে পড়ছে মুখশ্রীতে। কঠিন মুখশ্রী এখন নির্বিকার। বোঝা যাচ্ছে সে গোসল সেরে এসেছে। শ্যাওলা রঙের টি শার্টটা বুকের কাছে ভেজা। বলিষ্ঠ বাহু জোড়ার লোমও ভিজে লেপ্টে আছে বাহুর সাথে। ধারা কিছু সময় অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল অনলের দিকে। নির্লজ্জ চোখ জোড়া যেন কিছুতেই দৃষ্টি সরাতে পারছে না। মাঝে মাঝে ধারার অবিশ্বাস লাগে। প্রিন্স উইলিয়ামটি তার পর। প্রতিদিন নতুন করে লোকটার প্রতি বিমোহিত হয় সে। প্রতিদিন নতুন করে তার মন কারণে প্রণয়ের সিন্ধু পুষ্প ফুটে। প্রতিদিন নতুন করে লোকটাকে ভালোবাসে। আয়নায় ধারা মুখ খোলা বিমোহিত চেহারাটার দৃষ্টি এড়ায় না অনলের। তখনের ক্রোধ ঠান্ডা পানির প্রভাবে একটু হলেও শান্ত হয়েছে। আয়নায় তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, মুখ বন্ধ কর, মাছি ঢুকে যাবে। অনলের উক্তি কানে আসতেই সম্বিত ফিরে ধারা। সাথে সাথে মুখ বন্ধ করে ফেলে সে। একটু সাহস করে রয়ে শুয়ে বলে, তুমি কি রেগে আছো? প্রশ্নটা শুনতেই পেছনে তাকায় অনল। উত্তর দেবার পূর্বেই সজোরে চিৎকার শুনতে পায় সে। ধারা ধরফড়িয়ে ওঠে। অনল টাওয়েল বিছানায় ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। ধারাও বসে থাকে না, সেও পিছু নেয়। ঘর থেকে বেরোতেই সুভাষিনী দেখা পায়। তাকে চিন্তিত দেখায়। উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, চিৎকার শুনেছিস? হ্যাঁ, কিন্তু চেঁচালো কে? দীপ্তের ঘর থেকে এলো না? হ্যাঁ, চিৎকারটি দীপ্তর ঘর থেকে এসেছে। ইতিমধ্যে বাড়ির বাকিরাও এসে জড়ো হলো। ইলিয়াসের মেজাজ খারাপ। সে খিটখিটে গলায় বলে উঠল, এই বিদেশি তো শান্তি দিচ্ছে না। রাত দুপুর এভাবে চেঁচাচ্ছি কেন? ওরে টোরে গেছে কিনা, ওর ঘরে থেকে বিকট শব্দ এসেছে। রুবির কথা শুনতে আর দেরি করল না অনল। ছুটে গেল দীপ্তের ঘরে। ঘরের দরজাটি ভেজানো ছিল। দরজা ঠেলতে তা খুলে গেল। দরজা খোলার পর যে দৃশ্যের মুখোমুখি হলো তা অল্পনীয়। রীতিমতো বিস্মিত নজরে তাকিয়ে রইল বাড়ির লোকেরা। দীপ্তের খাটটি বিধ্বস্তভাবে ভাঙা, ঠিক মাঝ বরাবর। দীপ্তের মাজা আটকে আছে সেই কাঠের ফ্রেমে। চাইলেও মুক্ত হতে পারছে না। উপরন্তু সে পাগলের মতো নিজের গা চুলকাচ্ছে। তার শুভ্র শরীর চুলকাতে চুলকাতে লাল হয়ে গিয়েছে, তবু তার চুলকানি থামছে না। তাকে পাগলের মতো লাগছে। মাজার ব্যথা এবং গায়ের অসহনীয় পরিস্থিতি তাকে পাগল প্রায় করে তুলেছে। এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্ত হতে সে আর্তনাদ করে যাচ্ছে। দীপ্তের পরিস্থিতি সেই ফাঁদে পড়া ঘুঘুটির মতো, যে চিৎকার করে নিজেকে মুক্ত করার অভিপ্রায় রাখে। এত গুরুত্বপূর্ণ মুহূর্তে অনলের কঠিন মুখে হাসি ফুটে উঠল। অঘোষিত শত্রুর মনদ দেখতে হয়তো কারোরই খারাপ লাগে না। ধারা খেয়াল করলো অনল মিটিমিটি হাসছে, কিন্তু সুভাষিনী কণ্ঠ শুনতেই হাসি থেমে গেল। তিনি বলে উঠলেন, ওকে উঠা, মাজাটা যা ভাঙলো কিনা দেখ। অনল অপেক্ষা করলো না, টেনে তুলল দীপ্তকে। দীপ্ত পাগলের মতো নিজেকে চুলকে যাচ্ছে। তাকে জিজ্ঞাসা করতে সে অসহায় কণ্ঠে বলল, আমি এসে ফ্যান্সের বসতে খাট ভেঙে গেল আর আমি আটকে গেলাম। মিনিট 10 বাদেই এই অ্যালার্জি, গা চুলকে লাল হয়ে যাচ্ছে। উফ, দিস ইজ ইনটলারেবল। এত কেন চুলকাচ্ছে শরীর? আমি তো অ্যালার্জি কিছুই খাইনি।
তার স্বীকারোক্তি শেষ হতেই অনল বলল, ডাস্ট অ্যালার্জি হতে পারে, আসলে সারাদিন বাইরে ঘুরেছেন তো। এক কাজ করুন, গোসল করে ফ্রেশ হন, আই থিঙ্ক সেরে যাবে। না সারলে চুলকানির মলম দিচ্ছি। দীপ্ত মাথা নাড়িয়ে সম্মতি দিল। মাজা না ভাঙলেও বেশ ব্যথা পেয়েছে সে। খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো মতে ওয়াশরুম অবধি গেল সে। দীপ্ত যেতে অনল এবং ইলিয়াস সজোরে হেসে উঠল। এত সময় হাসি থামিয়ে রেখে পেট ফুলে গেছিল তাদের। বিদেশি মানুষের এমন নাজেহাল অবস্থা তাদের বিনোদনী দিল। ইলিয়াস হাসতে হাসতে বলল, কিভাবে চুলকাচ্ছিল, যেন কেউ বিছতি পাতা ডালে দিয়েছে। ওর অবস্থাটা দেখার মতো ছিল, একবারে বিদেশি পাগল। কথাটা শুনতে অনলের বুঝতে বাকি রইল না এই কাণ্ডটি ঠিক কাদের। দীপ্ত যে খাটটিতে ঘুমায় তার অবস্থা হলেও একেবারে খারাপ নয়, তাই সেটা হুট করে ভেঙে পড়াটা সন্দেহজনক। উপরন্তু কারোর এতটা ডাস্ট অ্যালার্জি হবে না যে নিজেকে চুলকে রক্ত বের করে ফেলার মতো অবস্থা হবে, যেখানে দীপ্ত নিজেই বিস্মিত। তাই এটা যে তার প্রখ্যাত বোনদের কাজ অনল নিশ্চিত। তার আন্দাজটি একেবারেই ঠিক। এই নিপুণ কাজটি যমজের। দীপ্তকে বের হতে দেখেই তারা ফোন দিয়ে আটলো। আজকের দিনটা কি করে দীপ্তর জন্য বিভীষিকাময় করে তোলা যায়। তারা পুরনো খাটের ফ্রেমে ঠিক মাঝ বরাবর যে কাঠটা থাকে সেটাকে হাতুড়ি দিয়ে অর্ধেক ভাঙা অবস্থায় রেখে দিল। ফলে দীপ্তের ভার পড়তেই কাঠটি ভেঙে গেল, যার ফলে খাটের বিধ্বস্ত অবস্থা। উপরন্তু সারা চাদরে বিছিয়ে দিল ফর্মুলা নাম্বার 420। অতি বুদ্ধিমত্তার সাথে কাজটি করলো তারা, যেন কেউ টেরও না পায়। দীপ্তের বিদেশি সিলমোহরের জন্য এবারটিতে ছাড় পেয়ে গেল। অনল আর চোখে তাকালো দরজার কাছে সিটিয়ে থাকা অসহায় মুখে দাঁড়িয়ে থাকা কিশোরীদ্বয়ের দিকে। মুখটাকে অসহায়ের মতো করে রাখলেও তাদের চোখের উৎফুল্লতা এবং ঠোঁটের কোণে চেপে রাখা বিজয়ী হাসি নজর এড়ালো না অনলের। মনে মনে দীপ্তের ভবিষ্যতের জন্য সন্দেহই হলো। অপর দিকে নিজেদের বিশাল সফলতা একে অপরের সাথে হ্যান্ডশেক করলো। আশা ফিসফিসিয়ে বলল, চিরাগালের জন্য কষ্ট হচ্ছে, এসেছিল দেশ ভ্রমণে, এখন হাসপাতাল ভ্রমণ করতে হবে। বেচারা, সে তো জানতো না তার সাক্ষাৎকার কাদের সাথে হবে। এসেছিল মানুষ হয়ে, ফিরবে কি হয়ে সেটা আল্লাহ জানে। বলেই দুজন হাসতে লাগলো। এশা আশার খপ্পরে পড়ে বেচারা সত্যি নাজেহাল। ওয়াশরুম থেকে গোসল করে এসে চুলকানি থামলো, কিন্তু ব্যথা না, সারা শরীর লাল হয়ে আছে তার। চুলকে চুলকে মুখটা ফুলে গিয়েছে। উপরন্তু খাটটাও ভাঙা। অনল এবং ইলিয়াস মিলে খাট সরিয়ে জাজিম বিছিয়ে দিল। বেচারাকে রাতটা মাটিতে কাটাতে হবে, কিছুই করার নেই। মাজা ব্যথা নিয়ে মাটিতে থাকলেও এ বাড়ি ছাড়বে না সে। দীপ্তের ব্যবস্থা করে ঘরে ফিরল অনল। ধারাও ফিরল তার পিছু পিছু। মনে হাজারো প্রশ্ন দলা পেকে আছে তার। অনলের কাছে উত্তর পাওয়া বাকি, তাই দেরি না করে বলে উঠল, আমি ইচ্ছে করে যাইনি লোকটির সাথে, সে আমাকে ব্ল্যাকমেল করেছিল। আসলে বন্ধুদের সামনে আমার বিয়ের কথাটা এমনভাবে তুললো, আমি ঘাবড়ে গিয়েছিলাম। উপরন্তু তোমার নাম জানাজানি হলে ব্যাপারটা জল ঘোলা হবে, তাই আমি ওনার শর্তে রাজি হয়েছি। প্লিজ আমার উপর রাগ করো না। এক নিঃশ্বাসে কথাটা বলে নতমস্তক দাঁড়িয়ে রইল ধারা। অনলের রাগ উগরানোর অপেক্ষা করতে লাগলো সে, কিন্তু তেমন কিছুই ঘটল না। বরং অনল তার হাত টেনে বক্ষস্থলে মিশিয়ে নিল, শক্ত বেষ্টনীতে নিবিড়ভাবে আবদ্ধ করে রাখলো। ললাটে উষ্ণ পরশ দিয়ে বলল, তোর কেন মনে হলো আমি তোর উপর রাগ করব, যেখানে আমি সবটা জানি? অনলের কথাটা বুঝতে সময় নিল ধারার মস্তিষ্ক। মাথা উঁচিয়ে ফেলফেলিয়ে চাইল সে। অনলের শান্ত মুখশ্রীর স্নিগ্ধ মনোমুগ্ধকর হাসি কিছুটা হলেও অবাক করলো ধারাকে। ভেবেছিল অনল আক্রোশ উগড়াবে, সে প্রস্তুত ছিল, দোষ করলে তো শাস্তি মাথা পেতে নিতেই হয়। কিন্তু অনলের মোলায়েম কণ্ঠ এবং স্নিগ্ধ স্নেহ তাকে বিস্মিত করল। অবাক কণ্ঠে বলল, তুমি জানতে তুমি রাগ করনি? না, করিনি। না জানা থাকলে হয়তো রাগ করতাম। তুই যখন দীপ্তকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে যাস, সেই ফাঁকে মাহি আমার রুমে আসে। দীপ্তের সম্পূর্ণ কথাটা বলে আমায়। তখনই বুঝতে পারি ওর সাথে যাবার কোনো তো কারণ অবশ্যই আছে। কারণ না আমার ধারা না ভেবে কোনো কাজ করে না। এতটা বিশ্বাস করো আমায়? অবিশ্বাস করা উচিত বুঝি। অনল হাসল, অমলিন স্নিগ্ধ মোলায়েম হাসি। ধারা মাথা ঠেকালো অনলের বলিষ্ঠ বুকে, দু হাত ধরে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। নিস্তব্ধ ঘর, পুরনো ফ্যানের শব্দ ব্যতীত কোনো শব্দ নেই। বাহিরেও নিস্তব্ধতা, যেন সারা শহর ডুবে আছে কোনো ঘরে। অনল ভাঙল নিস্তব্ধতা, নরম স্বরে বলল, আর কটা দিন, এরপর তোর সেমিস্টার শেষ আর আমার কোর্সটাও। ইনশাল্লাহ এরপর আর কোনো লুকোচুরি করতে হবে না। আমি আর তোদের কোর্সও নিব না। তখন তুই নির্ভয়ে বলতে পারবি আমি তোর, শুধু তোর। সেই দিনটির অপেক্ষা। আমি চাই না আমার জন্য তোমাকে গায়ে কোনো কলঙ্ক লাগুক।
ধীর কণ্ঠে কথাটা বলল ধারা। অনলের হাসি প্রসারিত হলো। দু হাতে আলতো করে তুলে ধরল তার মুখশ্রী। কপালে কপাল ঠেকিয়ে বলল, মাঝে মাঝে প্রশ্ন হয় কেন এই ছোট্ট মেয়েটির প্রেমে পড়লাম, কেন এত মায়ে জড়ালাম। পর মুহূর্তে না চাইতে উত্তর পেয়ে যাই। আজ তোর কাছে একটা আবদার করলে রাখবি? বলেই দেখো। মনটা বেহায়া হয়ে উঠেছে, অনুভূতিগুলো হাহাকার শুরু করেছে। অন্তঃস্থলে জমিয়ে রাখা এক বিন্দু শীতল প্রণয়ে এখন প্রহেলিকার রূপ নিয়েছে। অবাধ্য ইচ্ছারা জোয়ার তুলেছে ধারা। আমার মনের কাননে ভেজা প্রণয় গোলাপটি তোমায় দিলাম। তুমি কি ফিরিয়ে দিবে নাকি রেখে দিবে নিভৃত যতনে? অনলের ঘোর লাগা কণ্ঠে তুমিটুকুর মাঝে এত মাদকতা থাকবে জানা ছিল না, যেন সম্মোহিনী ডাক। এই প্রথম অনলের কণ্ঠে তুমিটুকু শুনল সে। বিস্মিত দৃষ্টিতে তাকালো অনলের মুখশ্রীর দিকে। তার নেশাগ্রস্ত চাহনি অস্থির মুখশ্রীর পানে তাকিয়ে থাকা গেল না। গলা শুকিয়ে এলো, হৃদস্পন্দন হয়ে উঠল লাগামহীন। ঠোঁট ভেজালো ধারা। বলতে ইচ্ছা হলো রেখে নিব যতনে, কিন্তু মুখ থেকে কথা বেরোলো না। শুধু মাথাটা উপর নিচে নামিয়ে মুখ লুকালো অনলের বক্ষস্থলে। অনল নিঃশব্দে হাসলো। বাহিরে আজ পূর্ণচন্দ্র, তবে নিকশ কালো মেঘের আড়ালে রূপালী চাঁদটি যেন গা ঢাকা দিয়েছে। তাই স্নিগ্ধ জ্যোৎস্নাটি শুধু মেঘের মাঝে আবদ্ধ। অনলের মনে হলো তার একান্ত চন্দ্রটি আজ নিজেকে অনলের মাঝে লুকিয়ে রেখেছে, তাই সেই জ্যোৎস্নাটিও তার মাঝে আবদ্ধ। নিষিদ্ধ ইচ্ছে জোয়ারকে আজ বাধা দিল না অনল। কোলে তুলে নিল নিজের শশীকে। তারপর সে প্রস্থান করলো বিছানার দিকে। নিগুড় রাত, নিস্তব্ধতায় ডুবে আছে শীতল ঘরটি। ফ্যানটির ক্যাচর ক্যাচর শব্দ কিছুটা ক্ষীণ, মাঝে কিছু তপ্ত নিঃশ্বাস, কিছু নিষিদ্ধ বাসনা এবং এক বিন্দু স্নিগ্ধ প্রণয় একে অপরের মাঝে লেপ্টে আছে মানব মানবী। নিজের ছোট বউটিকে পরম স্নেহে বুকের সাথে মিশিয়ে রাখে অনল। ক্লান্ত ধারা ঘুমে মগ্ন, কিন্তু অনলের চোখে ঘুম নেই। সে চিন্তিত দুজন মানুষের জন্য, দীপ্ত এবং সেলিম সাহেব। এই দুজনের উদ্দেশ্য অজানা। ভোরের আলো ফুটতে বহু দেরি, কেবল রাতের শেষ প্রহর। অনলও ক্লান্ত। ধারাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল সে। শুভ্র কপালে উষ্ণ পরশ ছুঁয়ে বলল, তুই চিন্তা করিস না, যে যাই করুক আমি তোকে আমার থেকে দূরে যেতে দেব না। এর মাঝে ঈষৎ কেঁপে উঠল ধারা। অনল বুঝলো তার বউয়ের ঠান্ডা লাগছে। কাঁথাটা টেনে দিল সে। তারপর ঘুমে ক্লান্ত চোখ জোড়া বুঝলো। সাথে সাথে রাজ্যের ঘুম তাকে ঘিরে ধরল। সকাল কটা বাজে জানা নেই। মোটা পর্দায় ঘেরা ঘরটিতে এখনো সূর্যালোক ঢুকে পড়েনি, ফলে ঘরটি এখনো আধারে ঘিরে আছে। ধারার চোখ খুলল, পিটপিট করে চাইলো আশেপাশে। সর্বপ্রথম যা নজরে পড়ল তা হলো অনলের ঘুমন্ত মুখশ্রী, শান্ত স্নিগ্ধ শীতল মুখশ্রী। পর মুহূর্তে গত রাতের কথা স্মরণ হলো। তীব্র লজ্জায় রক্তিম হয়ে উঠল তার গাল। তবুও ঠোঁটের হাসিটুকু যেন এখনো প্রাণবন্ত। সে উঠে ওয়াশরুমে গেল। মিনিট 15 বাদে যখন বের হলো তখন অনল গভীর ঘুমে। হুট করে মাথায় চাপলো দুষ্টুমি বুদ্ধি। ধীর পায়ে তার পাশে বসলো। গামছায় বাঁধা ভেজা চুলগুলো ঝাড়া দিল ঠিক অনলের মুখের উপর। পানির ছিটা মুখে এসে পড়তেই ঘুমটা নড়বড় হলো অনলের। ভ্রুকুচকে বিরক্তি প্রকাশ করলো সে, কিন্তু চোখ খুলল না। ধারা মিটিমিটি হেসে পুনরায় একই কাজ করলো। এবার অনল চোখ খুলে তাকালো। ধারা উঠে যেতে নিলেই খপ করে হাতটা ধরে নিল অনল। হ্যাচকা টানে ধারাকে নিজের কাছে নিয়ে এলো। শান্ত কণ্ঠে বলল, ঘুমন্ত আমাকে জ্বালিয়ে তো বিশাল এভারেস্ট জয় করছিলি, তা থামলি কেন? ছাড়ো, লাগছে। ছাড়বো কেন? আমিও দেখি আমার বউটার পেতে কত দুষ্টু। বলেই ধারা কোমরের হালকা চাপ দিল অনল। ধারা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, তবে ব্যর্থ হলো। তখন অসহায়ের ন্যায় বলল, ভুল হয়েছে, আর করব না। তা বললে তো হচ্ছে না, শাস্তি তো পাও না। কি শাস্তি? বেশি কিছু না, শুধু একটা শীতল চুমু। বলে এগিয়ে আসতে নিলে ধারা তাকে সজোরে ধাক্কা দিয়ে নিজেকে মুক্ত করে। এক মুহূর্ত ঘরে থাকা ভয়ঙ্কর, তাই দেরি না করে ঘর থেকে পালিয়ে যায় সে। অনল মুখে বাঁকা হাসি টেনে বলে, শোধ তো আমি নেবই। খাবার টেবিলে পৌঁছাতেই জম্পেশ খবর পাওয়া গেল, যা অনলকে বেশ অবাক করলো। দীপ্ত সকাল হতেই বাড়ি ছেড়ে চলে গেছে। লাগেজ তার এমনিতেও ছিল না, ফলে সকাল হতে নিজের সে প্রথম দিনের শার্ট এবং প্যান্টটা পরে বেশ ফিটবাবুর মতো সে তৈরি হয়ে গেল। অনল ধারা ব্যতীত সকলকে বসার ঘরে পেল সে। তাদের কাছ থেকে বিদায় নিয়ে বলল, সকালে বাবাকে ফোন করেছিলাম, উনি আমার সব জিনিস পাঠিয়ে দিয়েছেন তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে। সুতরাং এ বাড়িতে থাকার প্রয়োজন ফুরিয়ে গেছে। বাগে থাকলে আমাদের আবার দেখা হবে। ছেলেটা নাকি খায়ওনি, ভদ্রতার খাতিরে সুভাষিনী বলেছিল। তুমি একদিন থেকে যাও, কাল যা হলো তোমার মাজার ব্যথা তো সারেনি। আপনাদের আপ্যায়ন আমি সত্যি স্যাটিসফাইড। অজানা ছেলের প্রতি এত ভালোবাসা কেউ দেখায় না। আর মজার ব্যথা এখন নেই, রাতে ওষুধ খেয়েছিলাম, আমাকে নিয়ে ভাববেন না। আসি আমি।
বলেই দীপ্ত চলে গেল। ছেলেটা ঝড়ের মতো এসেছিল, আবার দক্ষিণে বাতাসের মতোই চলে গেল। এতে অবশ্য জামাল সাহেব বেশ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ছেলেটা সেলিমের পরিচিত না হলে তার সাথে ভালো খাতিরই হতো তার, কিন্তু আফসোস সে সেলিম সাহেবের পরিচিত। দীপ্তের যাওয়াতে সবচেয়ে বেশি দুঃখী মনে হলো যমজদের। সে দোষীরা শান্ত থাকে না, তাদের দেখা গেল পা ছড়িয়ে বসার ঘরের কার্পেটের উপর বসে থাকতে। মুখ জোড়া লম্বাটে হয়ে আছে। অনল তাদের মুখ দেখেই বলল, কিরে, এমন বাংলার পাঁচের মতো মুখ ঝুলিয়ে আছিস কেন? উত্তরে এশা উদাস কণ্ঠে বলল, দীপ্ত ভাইয়ের স্বাগতমে কত কিছু ভেবেছিলাম, কিন্তু উনি বিনা নোটিশে চলে গেলেন। কষ্ট লাগবে না? তুমি বুঝবে না অনল ভাই, পাষাণরা বোঝে না। মানুষটাকে তো ভালো করে খাতিরই করা হলো না। ধ্যাত, এমন ভালো মানুষ কি পাওয়া যায়? এশার কথার সাথে তাল মিলিয়ে আশা বলে ওঠে। বোনদের এমন কথায় রীতিমতো অবাক অনল এবং ধারা। অনল ভ্রুকুচকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল যমজদের দিকে। তাদের মুখ এখনো তেমনই, তারা যেন সত্যি মর্মাহত। তাদের দুঃখ যেন অতুলনীয়। থেকে থেকে তারা দীর্ঘশ্বাস ফেলছে। দীপ্তের পালিয়ে যাওয়ার হরেক কারণের মাঝে একটি যে যমজরা ছিল সেটা বুঝতে ভুল হলো না অনলের। তারা যে বেচারার স্বাগতমে আর কত কি রেখেছিল শুধু উপরওয়ালাই জানে। ভাগ্যিস পালিয়ে গেছে সে। তবে দীপ্তের এমন ভাব চলে যাওয়াটা বেশ অবাকই করলো ধারা এবং অনলকে। অনলের হুমকিতে চলে গেছে এমনটা হবার সম্ভাবনা কম। তবে কি তার স্বার্থ উদ্ধার হয়ে গিয়েছে? অনল বেশি মাথা ঘামালো না। লোকটা গিয়েছে সেটা স্বস্তির ব্যাপার, কারণ ধারাকে হারাবার ভয়টা এখন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে। অনলের মুখে এক চিলতে হাসি দেখে ধারা শুধালো, কি হয়েছে, হাসো কেন? কিছু না, এমনি। অবশেষে এক এক করে শেষ হলো ধারার পরীক্ষা। 20 দিনের টানা পরিশ্রমের পর শেষ হলো 5টা পরীক্ষা। আজ শেষ পরীক্ষা। এই পরীক্ষার খরার থেকে মুক্তি পাবার আনন্দই আলাদা। এখন তারা আর ফার্স্ট ইয়ারে নেই, হয়ে গেছে সিনিয়র। অবশ্য জুনিয়রদের ক্লাস শুরু হতে দেরি আছে। তবুও বেশ দাপটে ভাব চলে এসেছে। বন্ধুমহলে বেশ উৎসাহ। ভেবেছিল অনল স্যার তাদেরকে নাকানি চুবানি খাওয়াবে, কিন্তু তেমন কিছুই হয়নি। লেকচারের মধ্যেই তার প্রশ্ন হয়েছে। অন্য সকল কোর্সও মন্দ চায়নি। নীরবের পাশাপাশি সবার পরীক্ষায় ভালো গিয়েছে, তবে বেশি ভালো গিয়েছে ধারার। প্রিন্স উইলিয়ামের কড়া শাসনের মাঝে ধারার পরীক্ষা খারাপ হবার কারণ নেই। ধারাও অনেক কষ্ট করেছিল যেন সিজিপিএটা 3.25-এর বেশি হয়, তাহলে প্রিন্স উইলিয়ামকে যে বলবে। ব্যাপারটা ভাবতে মন খুশি উঠল ধারার। অভিক তো পারলে নীরবকে মাথায় তুলে নেয়। আবেগী স্বরে বলল, দোস্ত, তোর জন্য এ যাত্রায় আমি পার হয়ে যাব। তোরে তো 100টা তোপের সালামি দিতে মন চাচ্ছে। বল দোস্ত, কি চাই তোর? কিছু না, তুই এবার নিজের বাড়ি যায় আমাকে স্বাধীন কর। হতাশ কণ্ঠে বলল নীরব। বলবেই বা না কেন? এই পরীক্ষার উসিলায় গত 20 দিন যাবৎ অভিক তার মেসেই পড়ে রয়েছে। খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে। ছোটখাটে বিশাল দেহি মানুষটা হাত পা ছুড়ে যখন শয়, তখন জীর্ণকায় নীরবকে বাধ্য হয়ে মাটিতে ঘুমাতে হয়। শুধু তাই নয়, রীতিমতো নীরবের পরিপাটি ঘরটিকে একটা গোয়াল ঘর বানিয়ে রেখেছে নিজের ময়লা কাপড়ে। উপরন্তু রাত বিরাতে ভরপেট খেয়ে বায়ু দূষণের কথা নাই বা তুলল। এয়ার ফ্রেশনার কিনতে কিনতে নীরব ফকির প্রায়। বন্ধু বিধায় লাথি মেরে বের করতে পারল না নীরব। ফলে এই পরীক্ষা শেষ হওয়ার আনন্দের থেকে অভিকের অত্যাচার ইতি হবার আনন্দটা নীরবের মাঝে বেশি। বন্ধুমহলের সকলের মাঝে উৎসাহ দেখা গেলেও দিগন্তকে দেখালো শান্ত। কেউ ব্যাপারটা আমলে না তুললেও মাহি ঠিকই তুলল। হুট করে বলে উঠল, কি রে বিবিসি, তোর মুখ শুকনো কেন? কোনো নতুন খবর টবর নেই নাকি? মাহির হাসির ছলে বলা কথাটা দিগন্ত যে অন্যভাবে নিবে জানা ছিল না কারোরই। সে বিচিত্রভাবে হাসলো, তারপর নিষ্প্রভ কণ্ঠে বলল, খবর তো অনেকই আছে, কিন্তু খবর তো এমন যা মাটি কাঁপিয়ে দিবে। কিন্তু তোরা সেই খবরটা শুনতে চাস কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। এভাবে বলছিস কেন? তোর মন খারাপ বিধায় আমি কথাটা তুললাম। ও তাই বুঝি? টিটকারি স্বরে বলল দিগন্ত। ধারার বিয়ের খবরটি শোনার পর থেকে দিগন্তর মধ্যে একটা অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা গেছে। সে তুলনামূলক শান্ত এবং মনমরা হয়ে গেছে। প্রাণচঞ্চল চুগলখোর দিগন্তটি যেন কোথায় মিলিয়ে গিয়েছে। দীপ্ত কথাটা ফাঁস করার পর দিন ধারা সকলকে খুলে বলল ঘটনা। হুট করে বিয়েটা নিজেরই মানতে আপত্তি হচ্ছিল, তাই কাউকেও জানায়নি সে। ধারার স্বীকারোক্তিতে সকলে মেনেও নিল। ধারাকে বরের নাম শুধাতেই সে বলল, সময় হলে ঠিক পরিচয় করিয়ে দিব, একটু সময় দে। অভিক বা নীরব ধারার সিদ্ধান্তে ভেটো দিল না, কিন্তু এর মাঝে দিগন্তকে দেখা যায় মৌন। তার যেন কোনো কিছুতেই কোনো গুরুত্ব নেই। ব্যাপারটা নীরব ঠিকই বুঝতে পারছে।
কারণ দিগন্তের মনের ব্যাপারটা তার অজানা ছিল না। দিগন্তকে বোঝাবার চেষ্টাও করে সে। দিগন্ত তখনও থাকে শান্ত, তবে আজ তার কথার সুর যেন অন্যরকম। ফলে মাহির অসাধারণ কথায় তার প্রতিক্রিয়া মারাত্মক। অভিক খানিকটা বিরক্তি নিয়ে বলে, আচ্ছা, গোল গোল না ঘুরিয়ে ঝেড়ে কাশ, তো ঝামেলাটা কোথায় হচ্ছে? আমার কি ঝামেলা হবে? আমি তো মাহির কথার উত্তর দিয়ে দিয়েছি। কি মাহি, আমি কি বলবো খবরটা? অবশ্য ধারার আপত্তি না থাকলে বলতেই পারি। দিগন্তের কথায় ভুল সন্ধিহান ঠেকল। ধারাকে ঠেস মেরে যখন কথাটা বলল, তখনই বন্ধুমহলের উত্তেজনা বাড়ল। ধারা ভ্রু কুচকে এলো, শান্ত কণ্ঠে বলল, দিগন্ত, তোর এই কথাগুলো সত্যি আমরা বুঝি না। যা বলার বলেই ফেল না, অহেতুক কথা বেঁচাচ্ছিস কেন? আমি বেঁচাচ্ছি নাকি তুই রীতিমতো ডুবে ডুবে জল খাচ্ছিস? তোর মিষ্টি বরটি যে অনল স্যার, সেটা বলতে আবার কিসের আপত্তি বলতো? দিগন্তের আকস্মিক উক্তিতে কিছুটা হলেও তাজ্জব বনে যায় ধারা। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। উপরন্তু সকলের দৃষ্টি ধারার দিকে। করিডোরে উপস্থিত এই সকল শিক্ষার্থীদের দৃষ্টি ধারার দিকে। তাদের মাঝে গুঞ্জন উঠেছে। এত বড় খবরটি যে কোনো বিস্ফোরকের চেয়ে কম নয়। ফিসফিসানি শোনা যাচ্ছে। ঠিক শুনলি, ধারার বিয়ে হয়ে গেছে। তাই তো শুনছি, তাও আবার অনল স্যার। অনল স্যার নাকি ধারার হাজবেন্ড? থাম, শুনতে দে। ধারার মাথা ফাঁকা ফাঁকা লাগছে। এতকালের সুপ্ত সত্যিটা আকস্মিকভাবে সকলের সামনে আসবে, এটা কল্পনাও করেনি ধারা। তার চেয়েও বড় প্রশ্ন, দিগন্ত এই সত্যটা জানল কি করে? বন্ধুমহলে মাহি ব্যতীত এই খবরটা কেউ জানে না। ধারা মাহির দিকে আর চোখে চাইল। মাহি ডান বামে ঈষৎ মাথা নাড়িয়ে না বুঝালো। দিগন্ত ব্যাপারটা লক্ষ্য করতেই বলল, ওর দিকে তাকাচ্ছিস কেন? মাহি আমাকে বলেনি। কথাটা বলে সে তার পকেট থেকে মোবাইলটা বের করলো। গ্যালারি থেকে একটা ছবি বের করে ধারার চোখের সামনে ধরলো। ছবিটা অনল এবং ধারার। ধারা অনলের বাইকের পেছনে বসে রয়েছে। অনলের কোমর জড়িয়ে কাঁধে থুতনি ঠেকিয়ে রেখেছে সে। ছবিটা কিছুদিন পূর্বের। এই পরীক্ষার সময়কালীন যেদিন অনলের গার্ড ছিল না, সেদিন সে ধারাকে নিতে এসেছিল। যথারীতি ভার্সিটির গেট থেকে বহু দূরেই দাঁড়িয়েছিল অনলের বাইক। ধারা বরাবরের মতোই সকলের দৃষ্টি এড়িয়ে নিজের বরের পেছনে বসেছিল। কিন্তু ভাগ্যের কি অদ্ভুত খেলা, দিগন্তের নজরে পড়ল সেই প্রেমঘন দৃশ্য। দিগন্ত ছবিটি দেখে হিনহিনে কণ্ঠে বলল, কি ধারা, আমি কি মিথ্যে কথা বলছি? অনল স্যারই তো তোর হাজবেন্ড, তাই না? এখন প্লিজ বলিস না সে তোর কাজিন। কারণ তুই যে তোর কাজিনের সাথে এতটা ঘনিষ্ঠভাবে বসবি না, সেটা কেউ না জানুক, আমি জানি। আমি কি বলেছি তুই মিথ্যে বলেছিস? কাটকাট কণ্ঠে বলে উঠল ধারা। দিগন্ত ভেবেছিল ধারা হয়তো উত্তর দিবে না, কিন্তু তার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করল ধারা। বরং তার মুখভাব বদলালো। এত সময় শান্ত অসহায় ঘুঘুটি যেন হুট করে কঠিন হিংস্র বাঘিনী হয়ে উঠল। ধারা মুখ গোল করে দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, হ্যাঁ অনল স্যার আমার হাজবেন্ড। তো এতে কোন মহাভারতটি অশুদ্ধ হয়ে গিয়েছে শুনি? আমাদের থেকে লুকানোর কি মানে? আমার জীবনের সবকিছু কি তোদের বলতে হবে? কেন রে, আবার পার্সোনাল লাইফ নেই? যখন আমি লুকিয়েছি তার মানে আমার কিছু কারণ ছিল। সময় হলে ঠিক বলতাম, কিন্তু তোর তো সহ্য হয় না। সব খবর প্রয়োজন। শান্তি হয়েছে আমাকে ব্রেকিং নিউজ বানিয়ে। এখন সকলের মুখে মুখে আমি আর অনল স্যারের বিয়ের চর্চা হবে। খুশি তো তুই? সত্য তো ফাঁস সবারই ছিল। এখন এটা নিয়ে আলোচনা হবে না সমালোচনা, সেটা নিয়ে এত চিন্তা করছিস কেন তুই? নাকি তোর ভয়টা অন্য জায়গায়, যে মানুষ এটা নিয়ে আলোচনা করবে? শুধু তুই পাশ পাওয়ার লোভে অনল স্যারকে বিয়ে করেছিস, বা তোর স্ট্যাটাসের জন্য তাকে ফাঁসিয়েছিস, অথবা তোর অনল স্যারের পার্সিয়ালিটি নিয়ে মানুষ সমালোচনা করবে। এটাও বলতে পারে যে পরীক্ষার আগে সে তোকে পুরো প্রশ্ন ফাঁস করে দিয়েছে। নয়তো যে ধারা ক্লাস অ্যাসেসমেন্টে 30-এ 3 পায়, সেই ধারা কিনা একসময়কে এত ভালো পরীক্ষা দেয়। দিগন্তের কথাগুলো বিষাক্ত সুইয়ের মতো চুপছে ধারার হৃদয়। দিগন্তের স্বভাব যেমনই হোক, কিন্তু তার থেকে এমন বিষাক্ত কথা কখনোই কল্পনা করেনি ধারা। সে যেমনই হোক, বন্ধু হিসেবে তার জুড়ি মেলা ভার। কিন্তু এই দিগন্তকে যেন বিচিত্র লাগছে ধারার কাছে, সম্পূর্ণ ভিন্ন, আলাদা। তবে কি এতকাল মানুষ চিনতে ভুল করেছে সে? ধারা কিছু সময় অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। দিগন্তের মুখভাবের পরিবর্তন হলো না। তার মনে দ্বিধাবোধ কিংবা গ্লানির ছিটে ফোটাও নেই। বান্ধবীকে নির্দ্বিধায় কটূক্তিই বলে গেল সে। এটাই বন্ধুত্ব? এর মাঝে নীরব তীব্র স্বরে বলে উঠল, দিগন্ত, তুই লাইন ক্রস করছিস। একটা সামান্য ব্যাপার নিয়ে সিনক্রিয়েটের মানে নেই। তুই ইমোশনালি হার্ট হয়েছিস বলে ধারাকেও হার্ট করবি, এটা অন্যায়। তার পার্সোনাল লাইফ সে আমাদের শেয়ার করবে কিনা সেটা তার নিজস্ব ব্যাপার।
আমাদের এর মধ্যে নাক গলনটা অহেতুক। নীরবের সাথে আমি একমত দিগন্ত, তুই বাড়াবাড়ি করছিস। নীরবের সাথে তাল মেলালো অভিক। দিগন্ত এতেও ক্ষান্ত হলো না। সে তীক্ষ্ণ স্বরে বলল, তাই বুঝি আমি বাড়াবাড়ি করছি? আর এদিকে আমাদের ধারারানী তো বরের বদৌলতে নিজের স্বার্থ উদ্ধার করছে, সেটা কারণ নজরে পড়লো না? আচ্ছা, ও কি তোদের বলেছে কি কি প্রশ্ন আসবে? বলেনি, কিন্তু ও তো ঠিকই জানতো বর তার বউকে জানাবে না। এটা হয়? আসলে ও কেন বলিসনি জানিস? যেন আমরা ভালো না করি, আর খাতা ওর বরই দেখবে। সেই ফাঁকে ধারার নম্বরও ভালো আসবে। রেজাল্ট দিক, যা বলছিস সব পরিষ্কার হয়ে যাবে, তাই না ধারা? কথাটা শেষ না হতেই দিগন্তর গালে সজোরে চর বসিয়ে দিল ধারা। এত সময় চুপ করে তার আজে বাজে কথাগুলো শুনছিল সে, কিন্তু আর নিজেকে সংযত রাখা সম্ভব হলো না। নিজের সম্পর্কে বললে হয়তো এত গায়ে মাখত না, হেসে উড়িয়ে দিত, কিন্তু যার সম্পর্কে বলছে তার সততা নিয়ে প্রশ্ন করাটা অনর্থক। ধারা জানে মানুষটা কতটা পরিশ্রমী, কতটা সৎ। অনল প্রশ্ন করলেও ধারা সেই প্রশ্নের এক বিন্দুও চোখে দেখেনি। অনল তাকে পড়ার উপর রেখেছে, দিন রাত তাকে দিয়ে পরিশ্রম করিয়েছে, কিন্তু কখনো অসৎ উপায় অবলম্বন করেনি। সর্বদা সে নিজের পেশা এবং পারিবারিক জীবনকে পৃথক রাখে। সুতরাং যখন কেউ অনলের সততা নিয়ে প্রশ্নবিদ্ধ করে, তখন সহ্য হয় না ধারার আকস্মিক চরে বিস্মিত হয়ে যায় দিগন্ত। তটস্থ চাহনিতে তাকায় সে ধারার দিকে। ধারার কঠিন ক্ষুব্ধ চাহনিতে স্তব্ধ হয়ে গেল সে। ধারা আর চুপ করে রইল না, কড়া কণ্ঠে বলল, অনেক বলেছিস আর না, আমি শুনেছি, তবে আর না। অনল স্যারের সততার উপর তুই প্রশ্ন তুললে তো আমি চুপ করে থাকবো না। মানলাম না হয় অনল স্যার প্রশ্ন করেছেন, কিন্তু আমরা সবাই জানি প্রশ্ন মডারেট হয়। এটা কি ভুল বললাম? আর একটা মানুষ অ্যাসাইনমেন্টে 3 পেয়েছে বিধায় সে ভালো পরীক্ষা দিতে পারবে না, এটা কেমন যুক্তি? তুইও তো 4 পেয়েছিলি অভিজ্ঞ, তোরা কি খারাপ পরীক্ষা দিয়েছিস? কারণ উনি আমাদের পড়িয়েছে, ওনার পরীক্ষা কেউ খারাপ দেয়নি। আর যদি আমি ভালোও করি তবে সেটা আমার কষ্টের জন্য, আমি পড়েছি তাই। অনল স্যার আমাকে প্রশ্ন আউট করে দিয়েছে বলে নয়। আজ প্রথমবার মনে হচ্ছে আমি মানুষ চিনতে ভুল করেছি। লজ্জা করছে, তোকে বন্ধু ভেবেছি। তোর আমার উপর ক্ষোভ থাকলে আমাকে বলতি। এভাবে সবার সামনে অনল স্যারের সততা নিয়ে কেন কথা বললি? এতকাল তোর এই মানুষের জীবনের কথা পাচারটাকে আমরা বিনোদন হিসেবে নিতাম। আজ প্রথম নিজেকে সেই পর্যায়ে দেখে বুঝেছি ব্যাপারটা কতটা বিরক্তিকর, অপমানজনক। ধারা এক মুহূর্ত দাঁড়ালো না, সে হনহন করে হেঁটে চলে গেল। মাহিও পিছু নিল। দিগন্ত সেখানেই দাঁড়িয়ে রইল। ধারা চলে যাবার পর শিক্ষার্থীদের ভিড় একটু হলেও কমলো। নীরব এবং অভিক গেল না। ভিড় কমতেই নীরব শান্ত কণ্ঠে বলল, অনল স্যারকে তোর অপছন্দ বলে এভাবে ধারাকে কষ্ট না দিলেও পারতি। যদি এটাকে ভালোবাসা বলে, তবে আমি বলবো তুই ভালোবাসা কি জানিস না। আমি জানি তুই কষ্ট পাচ্ছিস, কিন্তু তাই বলে তোর আজকের ব্যবহারটা মানতে পারলাম না। ধারা লুকিয়ে এসছে কারণ সে আমাদের ভার্সিটির রুলস জানে। আমাদের টিচাররা আত্মীয়দের ক্লাস নিতে পারে না। হয়তো অনল স্যার এবং ধারার বিয়েটা সে কারণেই লুকানো। তুই না জেনে হয়তো যা তা বললি, এটা কি মানা যায়? আমি সত্যি তোর উপর হতাশ। এখন আমাদের বন্ধু মহলে ভাঙলে দায়ী থাকবি তুই। বলেই প্রস্থান নিল নীরব, অভিক ও তার পিছু নিল। শূন্য করিডোরে দাঁড়িয়ে রইল দিগন্ত। সত্যি কি রাগ ক্রোধে সীমা অতিক্রম করলো সে? এই বন্ধুত্ব কি আর থাকবে না? কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে ধারা। পরন্ত বিকেলের ঈষৎ কমলা আছড়ে পড়ছে ধারার কঠিন মুখশ্রীতে। তার ঠোঁটের উপরে জমেছে বিন্দু বিন্দু ঘাম। ঈষৎ কাঁপছে শরীর। এখনো দিগন্তের রাগ কমেনি। মাহি তার পাশে দাঁড়িয়ে আছে, তাকে শান্ত হতে বলারও ভাষা নেই। দিগন্তের কাছে সেও বিরক্ত। মাহি একটু রয়ে শুয়ে বলল, তুই বাড়ি যাবি না? যাব একটু পর। এর মাঝে অনলের আগমন ঘটে। সে এবং প্লাবন হেসে এসে আসছিল। কৃষ্ণচূড়া গাছের নিচে ধারাকে দেখতেই থমকে গেল সে। ধারার মুখখানা স্বাভাবিক লাগছে না, প্রচণ্ড রেগে রয়েছে সে। তার চোখগুলো রক্তিম হয়ে রয়েছে। আশপাশটা ফাঁকা বিধায় অনল এগিয়ে এলো। কৌতূহলী কণ্ঠে বলল, কি হয়েছে, তোকে এমন লাগছে কেন? প্রশ্নের উত্তর দিল না ধারা। তার এখন কথা বলতে ইচ্ছে করছে না। অনলের প্রশ্নের উত্তরটা দিল মাহি। একটু রয়ে শুয়ে ডিপার্টমেন্টের করিডোরে ঘটিত সকল ঘটনা বর্ণনা করলো। অনল কিছু সময় চুপ করে রইল। তারপর ধারার মাথায় আলতো করে হাত রেখে নরম গলায় বলে, আমি সামলে নেব, চিন্তা করিস না। অনলের নরম কণ্ঠের সান্ত্বনায় যথেষ্ট ছিল ধারার ক্রোধকে বাষ্পায়িত করার জন্যে। মানুষটা নিজেও জানে কি ঝড় অপেক্ষা করছে তার জন্য, তবুও সে ধারাকে সান্ত্বনা দিচ্ছে, আশ্বাস দিচ্ছে কিছু হবে না। ধারা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমি এখন বাসায় যাব, আমার মাথা ব্যথা করছে, তুমি আমাকে বাসায় নিয়ে যাও। অনল মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর তার হাতখানা নিজের বলিষ্ঠ হাতের ফাঁকে পুরল।
পা বাড়ালো বাড়ির দিকে। বাড়ি পৌঁছাতে সন্ধ্যা হলো। আজ বাইক না থাকায় অনল এবং ধারা রিক্সাতে বাড়ি ফিরল। ধারার মন খারাপ বিধায় তাকে সরাসরি বাড়ি না এনে রিক্সা ভ্রমণ করলো তারা। ইট পাথরের ঢাকা শহরে রিক্সা নিয়ে ঘোরাটা বড্ড বিচিত্র। 10 মিনিটের দূরত্বেই সময় ব্যয় হয় আধা ঘন্টা। ধারা এবং অনলের ক্ষেত্রেও তাই হলো। এক রিক্সা ভ্রমণে হলো সন্ধে। এরপর শুরু হলো আষাঢ়িয়া বৃষ্টি। শীতল বৃষ্টিতে ভিজল সারা শহর। রিক্সার পর্দা না থাকায় ভিজল দুইজনই। অনল তার আর্টিফিশিয়াল লেদার ব্যাগ দিয়ে ধারাকে ভেজা থেকে বাঁচাবার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না ঠিক। ভিজল ধারা নির্বিশেষে। অনলের বাচ্চা মুখ কাজে হাসি পেলেও ধারা কিছুই বলল না, শুধু অপলক নজরে দেখে গেল তার প্রণয়নকে। কাক ভেজা হয়ে বাড়ি ফিরতেই দরজা খুলে দিলেন সুভাষিনী বেগম। তার মুখ থমথমে। অনল কারণ শুধাতেই তিনি বলেন, সেলিম ভাই এসেছেন। সুভাষিনীর কথাটা বজ্রপাতের ন্যায় ঠেকল ধারার কাছে। এই নামটি তার অতি পছন্দের একটি নাম। নামটি যখনই কর্ণপাত হয় মনের অন্তঃস্থলটা ঘৃণায় তিতকুটে ওঠে। আজও তার অন্যথা হলো না। অনল জুতো খুলতে খুলতে বলল, দাদাজান কোথায়? ওনাকে তোর বাবা সামলে রেখেছেন, তোরা ভেতরে আয়। অনল ভেজা জুতোখানা এক পাশে রাখলো। তারপর আর চোখে তাকালো ধারার পানে। তার মুখশ্রী কঠিন, বিরক্তিকর সূক্ষ্ম ছাপ দেখা যাচ্ছে। আর যেটা স্পষ্ট তা হলো বিষাদের নীল প্রতিচ্ছবি। বাবার প্রতি তার অনুভূতিগুলো বরাবরই শীতল। সেলিম সাহেব তাকে ফোন দিলে সে থাকতো উদাসীন, কিংবা চিঠি পাঠালে কখনো উত্তর দেবার চেষ্টা করেনি। সুতরাং সেই মানুষটাকে হুট করে বছর 13 বাদে সামনে দেখলে তার প্রতিক্রিয়া ঠিক কেমন হবে বুঝে উঠতে পারছে না অনল। সে দীর্ঘশ্বাস ফেলে ধারার কোমল হাতখানা আঁকড়ে ধরল। তার শীতল হাতের স্পর্শ পেতেই ভাবনার জোয়ার থামালো ধারা। পাশ ফিরতে অনল নরম গলায় বলল, আমি আছি, চিন্তা করিস না। শ্বশুর আব্বার সাথে তো দেখা হতেই হতো। ধারা না চাইতেও নিষ্প্রভ হাসি হাসলো। তারপর ভেতরে গেল তারা। বসার ঘরে সোফায় কালো স্ট্রাইপ শার্ট এবং কালো প্যান্ট পরিহিত মধ্যবয়স্ক একজন পুরুষ বসে আছেন। তার বয়সটি 50-এর কাছাকাছি হবে। মুখে মাঝারি গোঁফ, বেশ ঘন কাঁচা পাকা দাড়ি, চোখের ক্ষীণ দৃষ্টি, হয়তো কারণ সোনালী রঙের মোটা ফ্রেমের চশমা পরেছে সে। তার মুখ গম্ভীর, চোখের চাহনি ধারালো। ধারার নিজ বাবাকে চিনতে বেশ কষ্টই হলো। শেষ বাবাকে দেখেছিল যখন মা মারা গিয়েছিল। এরপর থেকে ধারার এই নামমাত্র বাবার দর্শন হয়নি। ধারাকে দেখা মাত্রই সেলিম সাহেবের ঠোঁটের কোণে হাসি ফুটল। তার চোখ জোড়া চকচক করছে 13 বছর বাদে মেয়েকে দেখে। কিন্তু ধারার প্রতিক্রিয়া শান্ত। সে দেখছে সেলিম সাহেবের পাশে বসা সুন্দরী নারীটিকে। মুখশ্রীতে বাঙালির ছাপ থাকলেও তার পোশাক আশাকে বাঙালির ছিটে ফোটা নেই। বেশ একটা নীল শার্ট এবং একটা নিকোশ কালো জিন্স পরিধান করেছে সে। মুখে জৌলসপূর্ণ হাসি। বয়স 40 হলেও মুখে বয়সের ছাপ নেই। মহিলাটিকে চিনতে কষ্ট হলো না ধারার। তার নাম রোকসানা। মহিলাটি একসময় তার বাবার প্রেমিকা ছিল। মায়ের মৃত্যুর পূর্বে তারা বিয়ে করেন। ধারাকে দেখতেই নরম আদুরে কণ্ঠে রোকসানা বলে উঠল, ধারা কেমন আছো? ধারা কাঠকণ্ঠে সালাম দিল। তারপর অনলের পাশে চুপ করে দাঁড়িয়ে রইল। সেলিম সাহেব বললেন ও একবার, আমার পাশে এসে বয় মা। কিন্তু ধারা রইল নির্বিকার। তার হেলদোল হলো না। জামাল সাহেব, রাজ্জাক এবং ইলিয়াস একটা সোফায় বসে আছে। জামাল সাহেবকে রাজ্জাক শান্ত থাকার অনুরোধ করেছে। জামাল সাহেব নিজেও জানেন তার শরীরটা ভালো নেই, তাই তিনিও নিজের ক্রোধ সংবরণ করে রাখলেন। তিনি ধারার আসার অপেক্ষাতেই ছিলেন। যাকে নিয়ে বৈঠক সে থাকাটা আবশ্যক, তাই মৌনতা ভাঙলেন। রাশভারী কণ্ঠে বললেন, সেলিম, তোমার আসবার কারণটা খোলাসা করো। তোমারে আমার বেশিক্ষণ সহ্য হয় না। ডাক্তার কইছে সেই সব অপদার্থ থেকে দূরে থাকতে। দেখুন আব্বা, আমার মেয়ে মইরা গেছে, আর তোমারে তার স্বামী হিসেবে আমি মানি না। তাই আমি তোমার আব্বা না। তোমার আব্বা তোমার মতো একটা অপদার্থরে আমার মেয়ের গলায় ঝুলিয়ে দিয়ে মইরা গেছে। ওরে আমি কোনোদিনও মাফ করুম না। বেশ জামাল কাকা, আমি জানি আপনি আমার উপর ক্ষিপ্ত হবার কারণও আছে, কিন্তু সেই শোটটি আমার মেয়ের ওপর দিয়ে নিলে তো আমি মানব না। আমার মেয়ের বিয়ে আমার অনুপস্থিতিতে হবে, সেটা আমি কিভাবে সহ্য করব? এই বিয়ে আমি মানি না। আমি আমার মেয়ের বিয়ে ঠিক করেছি, সেখানেই ধারার বিয়ে হবে। সেলিম সাহেব কাটকাট কণ্ঠে কথাটা বললেন। তার উত্তরে ইলিয়াস বলে উঠল, এতকালে মেয়েটিকে আমরা পেয়েছি, সুতরাং তার ভালো মন্দটা আমাদের দেখতে দিয়ে। সেলিম ভাই, আমার বোন আর বোনজিকে রেখে যখন এই মহিলার সাথে আপনি সুখে দিন কাটাচ্ছিলেন, তখনই তো সেই অধিকার হারিয়েছেন। এখন বাবা বলে বড়াই করতে আসবেন না, আমরা মানব না। আর আমাদের অনল কম কিসে? আমাদের মেয়েকে অনেক সুখে রেখেছে। ইলিয়াস, মেয়েটি আমার, যতই যাই করো তার পিতার স্থানে আমিই থাকব। সুতরাং তার ভালো মন্দটি দেখার দায়িত্বও আমার। আর ভুলেও যেও না,
আমি আমার মেয়েকে ভুলিনি। তোমরা জোর করে তাকে নিজের কাছে রেখে দিয়েছ। সে তো আমার ভালো স্বভাব, কোনো কেস করে নেই। ভেবেছি মেয়ের খুশিতেই আমার খুশি। তাহলে এবার তাই ভেবে নাও, তোমার মেয়ে সুখে আছে। সেলিম সাহেবের কথা শেষ না হতে রাজ্জাক সাহেব বলে উঠলেন। সেলিম সাহেবের চোখ কুঁচকে গেল। তিনি ধারার দিকে আর চোখে তাকালেন। ধারা তখনও অনলের হাত আঁকড়ে দাঁড়িয়ে আছে। সেলিম মৃদু হাসলেন, তারপর বললেন, ও বাচ্চা মানুষ, ও কি ভালো মন্দ বোঝে? এখন উঠতি বয়স, এখন তো সবই ভালো লাগে। আমারও এই বয়সে কত কিছু ভালো লাগতো। সুরাইয়া আর আমার বিয়েটাও তো এভাবেই দিয়েছিলেন আপনারা। লাভটা কি হলো? কি জামাল কাকা, আমরা কেউ সুখী হলাম না। আর যাই হোক, জোর করে সম্পর্ক টানা যায় না। একটা সময় সেটা নষ্ট হয়ে যায়। হয়তো ক্ষণিকের ভালো লাগা কাজ করে, কিন্তু সেটা স্থায়ী হয় না। অনল এবং ধারার ক্ষেত্রেও তাই হবে। তুমি চুপ করবা? তোমার নষ্টামিরে এখন আমাদের মাথায় চাপাইতেছ। তোমারে কেউ জোর করে নাই। আমার মাইয়ারে যদি ভালো নাই বাসছিলা, সাইরা দিলা কেন? কেন তারে তিলে তিলে মারছো? মাইয়াডা আমার কি কষ্ট পাইছে। তোমার অপেক্ষায় থাকতে থাকতে শেষমেশ আমাদের সাইরা চইলা গেছে। তোমার একখান চিঠির জন্য বইয়া থাকতো। তুমি তো জানতা সে অসুস্থ, জানতা না? আরে নিষ্ঠুর মানসে তো কুকুরের লগেও থাকলেও একটু মায়া জন্মায়। আর মাইয়াডার লগে তুমি 10 বছর একসাথে ছিলা। মিথ্যা মিথ্যা ফোন করতা, তুমি সেটা করনি। তোমার জন্য কি না সহ্য, তোমার জন্য কি না সয়েছে সে। তুমি বিদেশে যাইবা বইলে নিজের বিয়ের গয়না বেইছে দিছিল। তুমি জানতা ওই সময় মাত্র ওর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। ওর মাথা খারাপ অবস্থা। ধারাটা ছোট, তাও অমানুষ তুমি না তুই ওরে সাইরে বিদেশে গেলি। কি কইলি? তুই 1 বছরে ওদের লইয়া যাবি। আইলি ঠিক, আমার মাইয়া মরার পর, তাও এই লজ্জাহীন মহিলারে লইয়ে। তুই আমারে শিখাবি সম্পর্ক কেমনে কাটে? আরে তুই জানোস কিছু? এখন আমার নাতিনরে লইতে আইসোস। শোনো, হইতে পারো তুমি অনেক বড় লোক, কিন্তু আমার নাতিন এখন অনলের বউ। তাই আমার নাতিনরে নিতে চাইলেও আমার নাত বউরে লইতে পারবা না। জামাল সাহেব চোখ মুছলেন, তার কণ্ঠ কাঁপছে। এতকালের জমা ক্ষোভ তিনি সেলিমের উপর বর্ষণ করলেন। মনটা এখন একটু হলেও হালকা। সেলিম এত সময় চুপ করে রইলেন। কথাগুলো ভুল নয়, ওই সুরাইয়া না থাকলে তার পক্ষে কিছুই সম্ভব হতো না। মেয়েটা সত্যি অন্যরকম ছিল, কিন্তু মেয়েটা ছিল অল্প শিক্ষিত, পড়াশোনা বেশি ছিল না, খুব একটা সামাজিকও ছিল না। ব্যাপারটা তখন কাটার মতো লাগতো সেলিম সাহেবের, কিন্তু এখন আফসোস হয়। ভালো স্ত্রী হতে হয়তো এগুলোর কিছুই দরকার হয় না। রোকসানার সঙ্গে থাকতে থাকতে সে বুঝেছে সুরাইয়া তার জন্য কতটা মূল্যবান ছিল। মেয়েকেও তাই অসামান্য ভালোবাসে সে। হয়তো সেটা দেখাবার সুযোগ হয়নি। বৃদ্ধ ৬৬-র সাথেও ৩৬-এর আঁকড়া বেঁধে রয়েছে, তাই তো তাকে না জানিয়ে ধারার বিয়ে দিয়ে দিয়েছেন এই বৃদ্ধ। ফলে প্রচণ্ড ক্ষোভ হয় তার, আতে ঘা লাগে। সুতরাং সেলিম সাহেবও হার মানবার পাত্রটি নয়। শ্বশুরের সামনে তো নয়। স্মিত হেসে বলল, আপনি তো আপনার কথাটা বললেন, এবার আমি বলি। আমার মেয়েটির এখনো জাতীয় পরিচয়পত্র আসেনি। তার জন্ম সনদে আপনার বড় ছেলে অতি বুদ্ধিমত্তা দেখাতে বয়স কমিয়ে রেখেছে। তার সনদ অনুযায়ী বয়স 17 বছর 8 মাস। সুতরাং আমার মেয়ের বয়স 19 হলেও সে আইনের চোখে নাবালিকা। এই বিয়েটি বাল্য বিবাহ। কোর্ট প্রমাণ চায়। আমার কাছে প্রমাণ আছে, তাই আমি আপনাদের কোর্ট অবধি টানতে পারি। আর তখন আপনার নাতিটি থাকবে জেলে। এবার সিদ্ধান্ত আপনাদের। আসছি আজকে। বলেই উঠে দাঁড়ালেন সেলিম সাহেব। জামাল সাহেব রাগে গজগজ করছেন। এদিকে রোকসানা লোক দেখানো আদর করতে এগিয়ে এলো ধারার দিকে, কিন্তু ধারা শীতলতা তাকে মাঝপথে আটকে দিল। সেলিম সাহেব যেতে ধরলে অনল নির্লিপ্ত স্বরে বলে, এই জন্যই বুঝি দীপ্তকে পাঠিয়েছিলেন, যাতে মেয়ের সকল খবর নিতে পারেন। ভালো বুদ্ধি ছিল, কিন্তু ফুপা, বাবার অধিকার জমাতে হলে বাবা হতে হয়, আর আপনি সেটা নন। নিতান্ত স্বার্থপর মানুষ আপনি। সুতরাং এসব ভয় দেখাবেন না। 4 মাস, এরপর কি করবেন? এরপর ধারা আইনের চোখে একজন অ্যাডাল্ট, তখন কি এইসব যুক্তি খাটবে? অনেক বড় হয়ে গেছো। শেষ দেখেছি ছোট ছিলে, ছুটে এসে চকলেট চেতে। এখন আমাকে যুক্তি দেখাচ্ছ? ভালো, দাদার মতোই হয়েছ, কিন্তু আমিও মানুষটা ভালো না, তাই আমাকে চ্যালেঞ্জ দিও না। অস্ট্রেলিয়া থেকে মেয়ের সকল খোঁজ নিতে পারলে তাকে নিজের কাছে কিভাবে আনতে হয় সেটাও জানি। সেটা না হয় সময় বলুক।
সেলিম সাহেব আর অপেক্ষা করলেন না, রোকসানাকে নিয়েই বেরিয়ে গেলেন। তার বেরিয়ে যাওয়ার সাথে সাথে জামাল সাহেব রাজ্জাককে ঝাঁজিয়ে বললেন, এই গাধার বাচ্চা গাধা, তোরে কে কইছিল ধারার বয়স কমাইতে? বলদ কোথাকার একটা। আব্বা, আমি কি জানতাম নাকি সেলিম ভাই এই সুতো ধরবে? ধারারে স্কুলে ভর্তি করানোর সময় মাস্টার বলল বয়স কমাতে, নাকি সরকারি চাকরিতে অনেক কাজে দিবে। হ দিছে খুব। আহাম্মক কোথাকার, কথা কবি না আমার সাথে। জামাল সাহেবকে কিঞ্চিত ভীত মনে হলো অনলকে। এই প্রথম তিনি ভয় পাচ্ছেন। সেলিম সাহেবের কথায় যুক্তি আছে। উপরন্তু আইনগত ধারা এবং অনলের বিয়েটা হয়নি। ধারার বয়স কম বিধায় ধার্মিকভাবে বিয়েটা হয়েছিল, রেজিস্ট্রি করাটা এখনো বাকি। জামাল সাহেব ভেবেছিলেন সময় হলে অনল এবং ধারা ধুমধাম করে বিয়েটা দিবেন, কিন্তু আগে সেলিমের আগমন হলো। সুতরাং একটা ঝামেলা বাঁধাটা খুব অস্বাভাবিক নয়। অনল তবুও হাল ছাড়ল না, কারণ ধারা এবং তার মনের মেলবন্ধনটি হয়ে গেছে। কাগজ দিয়ে তো সম্পর্ক হয় না, সম্পর্ক সর্বদা মনের ব্যাপার। অনল দাদাজানের সামনে হাঁটু গেড়ে বসলো, নরম গলায় বলল, দাদাজান, আপনি ধারার দায়িত্ব আমাকে দিয়েছেন এই ভেবে যে আমি তাকে সামলে রাখবো। তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? ধারা না চাইলে ওকে কেউ জোর করতে পারবে না, আমি হতে দিব না। তোমারে দেখলে আমার শান্তি লাগে। আমার ধারা রানীরে দেখে রাইখো। জামাল সাহেবের কণ্ঠ কাঁপছে। বৃদ্ধ মানুষটি সত্যি ভীত আজ। এদিকে আশা এক কোনায় দাঁড়িয়ে আছে। আশা ক্ষিপ্ত কণ্ঠে বলল, অস্ট্রেলিয়ান বাবা ভালো কাজ করলো না, আমাদের ধারাপুকে এভাবে নিয়ে যাবে, হুমকি পর্যন্ত দিল। এত সহজ? এর শোধ তো তুলবই, তুই চিন্তা করিস না। ধারাপু আমাদের কাছেই থাকবে। করবে কি তুই? অনেক কিছু, কিন্তু এখন শুধু সুযোগের অপেক্ষায়। অস্ট্রেলিয়ান ফুপাও বুঝবে কত ধানে কত চাল। বলেই সফেদ দাঁত বের করে হাসলো আশার মুখেও হাসি ফুটল। বোনের দুষ্টু মস্তিষ্কের উপর বিশাল বিশ্বাস তার। আজ সবকিছু মিলিয়ে ক্লান্ত ধারা। প্রথমেই দিগন্তের সঙ্গে কথা কাটাকাটি, উপরন্তু এখন বাবার ঝামেলা। যখন বাবা অনলকে জেলের ভয় দেখাচ্ছিল, ধারার বুকটা কামড় দিয়ে উঠছিল। নিজেকে আজ বড় অপদার্থ মনে হচ্ছে। অনলের জীবনে সে যেন একটা বিরাট বড় পাথর। তার কারণে অনলের উপর আজ বিপদেরা নৃত্য করছে, অথচ তার কি করা উচিত বুঝে উঠতে পারছে না। কলেজে না হয় সামলে নেবে, কিন্তু বাবা তাকে কিভাবে সামলাবে? আচ্ছা, লোকটা এমন কেন? কোনো কিছুতেই ধারার জীবন থেকে সরে যায় না সে। পেন্ডুলামের মতো শুধু ঘুরছে আর ঘুরছে। সে কি প্রমাণ করতে চাইছে যে ধারাকে সেই ভালোবাসে? কিন্তু এটা তো তার ভুল ধারণা। ধারা চায় না যেতে অস্ট্রেলিয়া। ওই রোকসানা নামক মহিলার ধারে কাছে সে থাকতে চায় না। চিন্তার জোয়ার মস্তিষ্ক অকেজো করে তুলছে। ধারা দু হাতে মাথা চেপে ধরল, চুল আঁকড়ে বসে রইল সে। এমন সময় পুরুষালী কণ্ঠ কানে এলো, চুলগুলো ছিঁড়ে গেলে তো টাক হয়ে যাবে, আমার টাক বউ কিন্তু চলবে না। মাথা তুলে তাকালো ধারা। অনল তার হাতে গোটাতে গোটাতে বলল কথাটা। ধারা থমথমে গলায় বলল, তোমার ভয় করছে না? কিসের ভয়? জেলের ভয়, চাকরি হারানোর ভয়, সাসপেন্ডের ভয়। অনল অমলিন হাসলো, স্নিগ্ধ সেই হাসি। অর্ধভেজা শার্টটা খুলে ঝুলালো হ্যাঙ্গারে। তারপর পাশে এসে বসলো ধারার কপালে গভীর চুম্বনেকে বলল, এসবের ভয় আমার নেই, তবে একটা ভয় আছে, জানিস সেটা কি? কি? তোকে হারানোর ভয়। অনলের স্বর ঈষৎ কাঁপছে। টলমলে দৃষ্টি সরিয়ে নিয়ে ধারার হাত জোড়া নিজের রুক্ষ বিশাল হাতের ফাঁকে নিয়ে শক্ত করে আঁকড়ে ধরে কপালে ঠেকালো সে। তার ঘন নিঃশ্বাস জানান দিচ্ছে হৃদয়ের অন্তঃস্থলের আশঙ্কা। না চাইতেও ক্ষীণ ভয় হৃদয়ে জড়ো হয়েছে তার। সবকিছু যেন এলোমেলো লাগছে। শান্ত জীবনটা যেন মুহূর্তে অশান্ত হয়ে উঠেছে। ধারা নিজের হাত জোড়া ছাড়ালো অনলের থেকে। আলতো হাতে তুলে ধরল অনলের মুখখানা। অনলের চোখে চোখ রেখে দৃঢ় স্বরে বলল, আমার পিছু ছাড়ানো এত সোজা নয়। ওই লোক বলবে আর আমি তার পিছু পিছু চলে যাব ভাবলে কি করে? আমি জানি বিপদের মাত্রা বেশি, আমারও ভয় করছে, কিন্তু আমার ভয় তোমাকে নিয়ে, তোমাকে হারাবার নয়। পরিস্থিতি যাই হোক, আমি তোমার পাশে থাকবো ইনশাল্লাহ। যখনই তোমার মনে হবে তুমি দুর্বল, তোমার ধারাকে পাশে পাবে। অনল কিছু সময় তার ছোট বইয়ের দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে একরাশ মুগ্ধতা। ধারা দৃঢ়তায় সে বিস্মিত। নিজের হাত দিয়ে ধারার হাতগুলো আঁকড়ে ধরল অনল। ঠোঁট ছোঁয়ালো অগণিতবার। তারপর অমলিন কণ্ঠে বলল, আমি জানি আমার ধারা আমার পাশে আছে, তাই তো এতটা শক্ত পর্বতের মতো দাঁড়িয়ে আছি। ধারাও তার প্রণয়ের বুকে মাথা ঠেকালো। অনল চুপ করে রইল কিছু সময়। ধারাও নিঃশব্দে তার হৃদস্পন্দন শুনতে লাগলো। কাজটা ধারার খুব পছন্দের একটা কাজ। প্রিন্স উইলিয়ামের বেসামাল হৃদস্পন্দনের ধ্বনি তাকে বারবার বুঝায় সে ধারাকে কতটা ভালোবাসে। এর মাঝেই হুট করে অনল ম্লান কণ্ঠে বলল, যদি মানুষটা তোর বাবা না হতো আমি হয়তো ভয় পেতাম না। যতই হোক রক্তের একটা টান তো কাজ করেই।
কথাটা কর্ণকুহরে ঝংকার তুলল। ধারা উত্তর দিল না। নিস্তব্ধতা ঘিরে রইল শীতল ঘরটিতে। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। হ্যাঁ, বাবা। কিন্তু এই শব্দটার সাথে তার পরিচিতি খুব অল্প। যখন সেলিম দেশ ছাড়েন তখন ধারার বয়স 5। স্মৃতিগুলো খুবই ঝাপসা। তার মনেও নেই বাবা কবে তাকে কোলে নিয়েছিল, কবে তাকে ঘাড়ে করে মেলায় নিয়ে গিয়েছিল। তার মনেও নেই তার বাবা আদৌ তাকে ঘুম পাড়িয়েছে কিনা। তার মনে নেই যখন হাঁটতে শিখেছিল তখন তার বাবা তাকে ধরেছিল কিনা। আচ্ছা, যখন সে ব্যথা পেত বাবা তাকে জড়িয়ে আদর করত, ব্যথায় মলম লাগিয়ে দিত, মনে নেই। মস্তিষ্কে জড়ো সেই স্মৃতিগুলো কোনো সিন্ধুকে বন্দিকে জানে। ধারা খানিকটা ধরা গলায় বলল, ঘৃণা শব্দটি অনেক ছোট জানো তো। আমার মনে সেলিম আহমেদের জন্য ঘৃণাও অবশিষ্ট নেই। বাবা শব্দে নাকি অনেক স্নেহ জড়িয়ে আছে। বাবারা নাকি বটগাছের মতো, কিন্তু সেই ছায়াটা আমার জন্য নয় বোধ হয়। জানো, ছোটবেলায় না স্কুল শেষ হলে দেখতাম সবার বাবা মা তাদের নিয়ে আসতো। আমার না খুব হিংসে হতো জানো। আমার না খুব জানার ইচ্ছে হতো কেমন লাগে বাবার হাত ধরে বাড়ি ফিরতে। এখন আর মনে হয় না, এখন আর আফসোস হয় না। উনি ওনার বাবা হওয়ার সুযোগ হারিয়েছেন। আমার জীবনের সেই মুহূর্তগুলো সে ফিরিয়ে দিতে পারবে না। সেলিম আহমেদের সাথে কথা বলতে আমার ঘৃণা হয়। বাবা ডাকটা আমার কাছে খুব বিশ্রী লাগে জানো তো। আমি না ভেবেছিলাম উনি সামনে আসলে আমি ওনাকে অনেক কথা শোনাবো, ইচ্ছে মতো অপমান করব। কিন্তু যখন উনি সামনে এলেন, ওনার সাথে হিসেব মেটানোর ইচ্ছে হলো না। থাকুক হিসেব জমা, থাকুক কিছু অভিমান। বলে দিলে তো শেষ হয়ে যাবে, ঘৃণা শেষ হয়ে যাবে। থাকুক না অভিমানগুলো জড়ো। ধারা ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। অনুভব করলো কোমল গালজোড়া লবণাক্ত পানিতে ভিজে গেছে। অনল বা হাত ডুবালো ধারার কেশে, আলতো পরশ বুলিয়ে দিল ক্ষত হৃদয়। ধারা ধীর স্বরে বলল, অনলের বাহুর বেষ্টনী শক্ত হলো। নিবিড়ভাবে ধারাকে বুকের সাথে লেপ্টে রাখলো। ধারা কিছু সময় নিঃশব্দে কাঁদল। তার নোনা জলে অনলের নগ্ন বুক ভিজল কিছুটা, কিন্তু অনল বাধা দিল না। তখন ধারা মূর্তির মতন দাঁড়িয়েছিল, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল সেলিম সাহেবের দিকে। কিশোরীর মনে কতটা ঝড় বইছিল সেটা কেউ না বুঝলে অনলের বুঝতে সময় লাগেনি। তাই ধারাকে আজ কোনো বাধা দিল না। কাঁদুক, কাঁদলে মন হালকা হবে। বাহিরে মেঘের গর্জন শোনা যাচ্ছে, হয়তো তুফান উঠবে, হয়তো আবার বৃষ্টি শুরু হবে, হয়তো আবারও ভিজবে এই আধারে ডুবে থাকা শহর। ধারার ভার্সিটি বন্ধ। পরীক্ষা শেষে 10 দিনের ছুটি দিয়েছে। বন্ধুদের সাথে তার কথা হয় না। সহজ বাংলা ভাষায় ধারার ইচ্ছে হয়নি। মাহি ফোন দিয়েছিল, তার সাথেই কথা হয়েছিল। এছাড়া দিগন্ত একবার ফোন করেছিল, কিন্তু ধারা তার ফোন ধরেনি। উপরন্তু তাকে ব্লক লিস্টে দিয়ে রেখেছে। তাই সারাদিনই বাসায় বসে বসে পুরনো বাংলা সিনেমা দেখছে, তাও বহু পুরনো, উত্তম কুমারের। এই স্বভাবটা নানা ভাইয়ের কাছ থেকে প্রাপ্ত। নানা ভাই যখনই সিনেমা দেখেন নাতি নাতনিদের বসিয়ে রাখবেন, যেন এটা কোনো শাস্তি। অবশ্য এতে লাভই হয়েছে। যেমন উত্তম কুমারের অভিনয়ের কাছে ধারার কাউকেই ভালো লাগে না। তার মনে হয় মহানায়ক সত্যিই মহানায়ক। তবে একা একাই তাকে সিনেমা দেখতে হয়, কারণ অনল খাতা দেখতে ব্যস্ত। সেইবার মোট 3খানা কোর্স নিয়েছে। সেই সব খাতা সে বাড়ি নিয়ে এসেছে, এক এক করে দেখে শেষ করছে। ধারার ইচ্ছে করছিল সুধাতে, আমাকে কত দিলে, পাশ কি করলাম? কিন্তু অনলের কাছে প্রশ্নটা করা আর ক্ষুধার্ত বাঘের সামনে নৃত্য করা একই। ধারা উত্তম কুমারের পথে হলো দেরি সিনেমাটা দেখছিল, তখনই সুভাষিনী বেগমের আগমন ঘটল। তিনি ইতস্তত স্বরে বলে উঠলেন, ধারা মা, তুই কি ব্যস্ত? না বড় মা, এই তো সিনেমা দেখছি। একটা কাজ করতে পারবি? বলো। আমি শুটকি রেঁধেছিলাম, একটু পাশের বাসার খালাম্মাকে দিয়ে আসবি? এসা আর আশাটা দরজা আটকে কি জানে করছে। বললাম বলে ব্যস্ত, তুই একটু যাবি? ব্যস্ত না চাই, যে দেখো কিছু একটা কম করছে, ওদের বিশ্বাস নেই, তাও আমাকে, আমি দিয়ে আসি। শোনা মা আমার। বলেই সুভাষিনী বেগম চলে গেলেন। ধারা আর চোখে অনলকে দেখল, লাল কলমে খাতায় কাটাকুটি করছে। সে খানিকটা জোরে বলল, আমি কিন্তু পাশের বাড়ি যাচ্ছি। তো আমি কি করব? এমন ভাব দেখাচ্ছিস যেন যুদ্ধক্ষেত্রে যাচ্ছিস। না, পরে আবার বলতে পারবে না আমাকে না জানিয়ে গেছো। এবার চোখ তুলে তাকালো অনল, ভ্রু কুঞ্চিত করে বলল, আমি কি কানে কালা? বালাই ষাট, তা হবে কেন? তাহলে তোর কেন মনে হলো মায়ের কথা আমি শুনিনি? তাহলে গেলাম আমি। বলে যেতে ধরলেই অনল বলে উঠল, শোনো, বেশি দেরি করবা না। ওখানে যে গল্প জুড়ে বসবা না, তরকারি দিয়েই চলে আসবা। যথা আজ্ঞা প্রিন্স। বলেই বেরিয়ে গেল ধারা। অনল বাঁকা হাসল। হয়তো এই ছোট ছোট সুখগুলোকে খুঁজে নেওয়াকেই জীবন বলে।
বাড়ি থেকে বের হতেই সূর্যের তীব্র ঝলসানো রোদটা মুখের উপর এসে পড়ল, আর চোখ মুখ কুঞ্চিত হলো ধারার। বাসায় থেকে এই জ্বালাময়ী তেজটা আন্দাজ করতে পারেনি সে। সাথে সাথে মাথায় ঘোমটা টানল। পাশের বাড়ির এই ভদ্রমহিলার নাম শিল্পী। ধারা তাকে শিল্পী দাদি বলে ডাকে। এই শিল্পী দাদির সাথে বড় মার ভাবি আলাদা। তিনি কুমিল্লার মানুষ, আর বড় মার বাবার বাড়িও কুমিল্লা। তাই দেশের মানুষ বিধায় এনাদের মাঝে সখ্যতা গড়ে উঠেছে। যখন এ বাড়িতে নতুন বউ হয়ে আসেন সুভাষিনী, তখন থেকে মহিলাটি বেশ স্নেহ করতেন তাকে। প্রায় দেখা যেত মহিলাটি সুভাষিনীর জন্য বিভিন্ন পিঠে বানিয়ে পাঠাতো। সুভাষিনীও বিভিন্ন খাবার রান্না করে পাঠাতো তাকে, এবং এই সখ্যতা আজও অটুট আছে। তাই তো এখনও শুটকি বা মেরা পিঠে বানালে এই খালাম্মাকে দিতে ভুলে না সুভাষিনী। এই ব্যস্ত ঢাকা শহরে এই দৃশ্য এখন বিরল। পাশের ফ্ল্যাটে মানুষ মরে থাকলেও তাদের খোঁজ নেবার সময়টি হয় না। শিল্পী দাদির বাসায় ঢুকতেই দেখা গেল বাহিরে মালামাল সমেত ট্রাক দাঁড়ানো। হয়তো নতুন ভাড়াটি এসেছে, অথবা কেউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ধারা বেশি ঘাটালো না। সে বাড়িতে ঢুকতে দুজন শ্রমিক দেখতে পেল, তারা ঘরে মাল ঢুকাচ্ছে। এর মাঝেই একটা পরিচিত মুখ দেখে থমকে গেল। ছেলেটা শ্রমিকের সাথেই দাঁড়িয়েছিল। ধারাকে দেখতে এগিয়ে এলো। সে মুচকি হেসে বলল, কেমন আছো ধারা? আমাদের দেখা হয়েই গেল। মানুষটি দীপ্ত। দীপ্তকে প্রায় মাসখানেক পর এখানে দেখবে আশা করেনি ধারা। তাকে দেখতেই ভেতরের সব আনন্দগুলো মাটি হয়ে গেল। সাথে সাথে এক অসামান্য বিরক্তি ঘিরে ধরল তাকে। সে দীপ্তের প্রশ্নের উত্তর না দিয়ে উপরে চলে গেল। দীপ্ত ধারা যাবার দিকে তাকিয়ে রইল। ধারার আচরণ তাকে খুব অবাক করল না। সে জানে ধারা তাকে অপছন্দ করে, শুধু মলিন হাসি হাসল সে। তারপর শ্রমিকদের সাথে কাজে ব্যস্ত হয়ে পড়ল। শিল্পী দাদিকে খাবার দিয়ে নিচে নেমে দীপ্তকে দেখতে পেল না ধারা। কিছু স্বস্তির নিঃশ্বাসও ফেলল সে। এই বাড়ির মানুষদের কাছ থেকে জেনেছে দীপ্তরা এই বাড়ি নিস্তালা ভাড়া নিয়েছে। ধারার বুঝতে বাকি রইল না এটাও সেলিম সাহেবের কাজ। সে ধারার আশেপাশে থাকার জন্যই ফোন দিয়েছেন। সুতরাং এখন থেকে এই লোকটার সাথে দেখা হবার মাত্রা অনেকটাই বাড়বে, যা ধারাকে খুবই বিরক্ত করছে। বাসায় যেয়ে অনলকে বিষয়টা জানাতে হবে। সর্বদা নাকের উপর রাগ জমিয়ে রাখা নানা ভাই শুনলে ঘর মাথায় করবেন। তিনি বাড়ি ছেড়েও চলে যেতে পারেন। এসব ভাবতে ভাবতে বাড়ির কেচি গেট দিয়ে ঢুকছিল ধারা, তখন একটা রাশভারী কণ্ঠ কানে এলো তার। পেছনে ঘুরতে বিরক্তি আসমান ছিল। সেলিম সাহেব দাঁড়িয়ে আছেন। তিনি ধারার কাছে এগিয়ে আসলেন। গম্ভীর কণ্ঠটি নরম করে বললেন, দীপ্ত বলল তুমি নাকি ওই বাড়িতে এসেছিলে, তাই ছুটে বের হলাম আমি। কিন্তু তুমি তো তার আগেই চলে এসেছ। যাক, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। সেদিন তো কথা বলতে পারিনি। তো কেমন আছো? ইউলিয়াম, আপনি আসার আগে ভালো ছিলাম, এখন ভালো নেই। আপনার আর কোনো কথা না থাকলে আমি ভেতরে গেলাম। তুমি কি এখনো আমার উপর রেগে আছো ধারা? ধারা শীতল দৃষ্টিতে নিজের বাবার দিকে কিছু সময় তাকিয়ে রইল। একটা মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হয়, কিভাবে এতটা আত্মকেন্দ্রিক হতে পারে? সে অবাক হয় নিজের পিতাকে দেখে। একটা মানুষের মাঝে এক বিন্দু আত্মগ্লানি নেই, ছিটে ফোটাও অনুতাপ নেই, অথচ সে মানুষটি গর্বের সাথে দাবি করে সে মানুষ। ধারা গাল ফুলে উত্তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তারপর বলল, আপনি কে হন যে আপনার উপর আমি রাগ করতে যাব? দেখুন মিস্টার সেলিম আহমেদ, আপনার হয়তো অজস্র খালি সময়, কিন্তু আমার নেই। দয়া করে আমাকে এমনভাবে বিরক্ত করা বন্ধ করুন। এতদিন যেমন অস্তিত্বহীন ছিলেন, আজও থাকুন তাই। আমি তোমার বাবা ধারা। বাবাটুকু তো বলতেই পারো। আমি কিন্তু আমার দায়িত্ব কখনো এড়াইনি ধারা। আমি তোমাকে নিতে চেয়েছি বারবার, বহুবার। তোমার নানা সেটা হতে দেয়নি। তোমার জন্য প্রতি মাসে আমি খরচ পাঠিয়েছি। ভ্যান এখনও তোমার মা তোমার জন্য অজস্র শপিং করে রেখেছে। তোমাকে প্রথম দেখব এত বছর পর, খালি হাতে কিভাবে আসি? প্রথমত, সে আপনার স্ত্রী, আমার মা নন। আমার মা মারা গেছেন। আর দ্বিতীয়ত, টাকা দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আপনার উপর ঘৃণাও করতে ইচ্ছা হয় না, জানেন না? আপনার উপর ঘৃণা করতেও ইচ্ছা হয় না, জানেন কেন? কারণ আপনার মতো অভাগা আমি জীবনেও দেখিনি। যাকে আপনি তো আপনার দ্বিতীয় স্ত্রী আর সন্তানদের নিয়ে সুখে আছেন। আমার জীবনটাতে আগুন না জ্বালালে কি নয়? আমি তো সুখে আছি। কেন আপনি উঠে পড়ে লেগেছেন বলুন তো আমার জীবনটা নষ্ট করতে? আমার মার জীবন ছারখার করে কি শান্তি পাননি? আমি অনুরোধ করছি, প্লিজ আমাকে উত্ত্যক্ত করবেন না। আপনার এই দেখানো ভালোবাসাটা আমার ঘৃণা হয়, দম বন্ধ লাগে। ছোটবেলায় বড় মামুই আমার সব গার্ডিয়ানশিপে সাইন করত। আজও আমি তাকে বাবার স্থান দিয়েছি। যখন ছোটবেলায় সিসো খেলতে আমার হাতে ফ্র্যাকচার হতো, বড় মামু সারা রাত আমাকে কোলে নিয়ে রেখেছিলেন। কোথায় ছিলেন তখন আপনি? জন্ম দিলেই না বাবা হওয়া যায় না। যদি সত্যি আমাকে ভালোবাসতেন, নিজের সুখের আগে আমার কথা ভাবতেন। ধারার কণ্ঠ জড়িয়ে আসছে। সে বীতশ্রদ্ধ হয়ে উঠেছে মানুষটার প্রতি। মৌচাকের মতো জমে থাকা ক্ষততে আঘাত করলে তা কামড় খেতেই হয়।
তাই ধারাও নিজেকে সংযত রাখল না। সেলিম সাহেব কিছু সময় চুপ করে থাকলেন। মেয়ের কথাগুলো সূচের মতো ফুটছে। কিভাবে বোঝাবেন এই মেয়েটির জন্যে সে আর সন্তানও নেননি। হয়তো চাইলেও নিজের কৃতকাজের কোনো ব্যাখ্যা তিনি দিতে পারবেন না। তিনি ব্যাখ্যা দিবেনও না, কারণ ব্যাখ্যাগুলো অযৌক্তিক। তবে নিজের মেয়েকে দেখে বেশ ভালো লাগছে তার। সেদিন মনে হয়েছিল মেয়েটা তার মায়ের মতো হয়েছে, শান্ত, চুপচাপ, ধীরগতির একটা ঝিল। কিন্তু আজ মনে হচ্ছে সে ভুল। মেয়েটা তার মতোই জেদি হয়েছে, আত্মসম্মান তার প্রবল। সেলিম সাহেব স্মিত হাসলেন, তারপর বললেন, তুমি আমাকে বাবা মানো বা নাই মানো, আমি তোমার বাবা এবং তুমি আমার একমাত্র মেয়ে। তাই তোমার বাবা হওয়া সত্ত্বে আমি চাইব একজন ভালো ছেলের সাথে তোমার বিয়ে হোক। যেহেতু তুমি বলছো তুমি সুখে আছো, আমিও সেই সুখের মাত্রাটুকুই দেখতে চাই। মানেটা খুব সোজা। তোমার জন্য অনল কতটা যোগ্য সেটার পরীক্ষা করতে চাই আমি। বলা তো যায় না সে আমার মতোই একজন অযোগ্য স্বামী প্রমাণিত হলো। সেলিমের কথাটা শুনতেই ধারার হৃদয়ের অন্তঃস্থলে সুপ্ত আগ্নেয়গিরি যেন উত্তপ্ত লাভা ছাড়তে লাগলো। রাগ আক্রোশে গা রিরি করে উঠল। তীব্র প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, সবাইকে নিজের পাল্লায় মাপেন নাকি? আপনি অপদার্থ বলে সকলকে সেই কাতারে পাবেন? শুনে রাখুন, ওই মানুষটার পায়ের যোগ্যতাও আপনি নন। ধারার চঞ্চল আখিজোড়া তীব্র ক্রোধাগ্নি বর্ষণ করছে। দৃষ্টির তেজ এবং কণ্ঠের তীব্রিয়মান ম্লান নিষ্প্রভ হাসি হাসলেন সেলিম সাহেব। তারপর বিদ্রুপের কণ্ঠে বললেন, বড্ড বিশ্বাস করো বুঝি? ভালো বিশ্বাস করা। সুরাইয়াও আমাকে বিশ্বাস করত, কিন্তু কি বলতো, পুরুষ মানুষেরা এমনই হয়। আমি তার বিশ্বাসের মান কি রাখতে পারলাম? তাই আমি চাই না তোমার পরিণতিও তোমার মায়ের মতো হোক। ধারা কিছু সময় চুপ রইল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন মানুষটির দিকে। মানুষটিকে ঠিক কী দিয়ে উপরওয়ালা বানিয়েছেন ব্যাপারটা জানতে ইচ্ছে করছে ধারার। এই মানুষটাকে তার মা ভালোবাসত। এই মানুষটার জন্য সে অপেক্ষা করত। মৃত্যুর আগ অবধি পর্যন্ত হয়তো এই আশা করত যে মানুষটা তার পাশে বসবে, তার সাথে কথা বলবে। কি বোকাটাই ছিল। ধারা দীর্ঘশ্বাস ফেলল, আত্মবিশ্বাস নিয়ে বলল, আপনার যা খুশি তাই করুন। আসলে কি, যে যেমন সবাইকে তেমনই ভাবে, কিন্তু আমি তো আমার মানুষটাকে চিনি। যে মানুষটা আমার জন্য উম্মাদ, সে আপনাকে জিততে দেবে না। তাই আমিও দেখতে চাই আপনার ঝামা ঘষা মুখখানা। আমি আপনাকে হাঁটতে দেখতে চাই। বলি হনহন করে ধারা ভেতরে চলে গেল। অপেক্ষা করল না সেলিম সাহেবের উত্তরের। সেলিম সাহেব ঠায় দাঁড়িয়ে রইলেন। তার চোখ জোড়া তীর্থের কাকের ন্যায় তাকিয়ে রইল ধারা যাবার পানে। স্মিত হাসি ফুটল ঠোঁটে কোণে। অস্পষ্ট স্বরে বললেন, আমিও তাই চাই। ধারাকে দেখা যাচ্ছে না, সে বাড়িতে ঢুকে গেছে। সেলিম সাহেব তপ্ত নিঃশ্বাস ফেললেন। নীলাম্বরের পানে মাথা তুলে চাইলেন। তপ্ত সূর্যটি মাথার উপর। দক্ষিণ কোণে শুভ্র মেঘের জড়ো হয়েছে। হয়তো কোনো ফোন দিয়ে আসছে। কি ফোন দিয়ে আসছে কে জানে। তার হাসিটা প্রসারিত হলো। এর মাঝে দীপ্ত ছুটে এলো, হাঁপাতে হাঁপাতে বলল, আঙ্কেল ভেতরে চলুন। যাব। কাজ কত দূর? এখানে অনেক রোদ, বিকেল হবে। ওরা এত আলসে বলবেন না, এখন ট্রেফিক নিচ্ছে। এটাই বাংলাদেশ, 1000-2 বেশি দিও। সে ঠিক আছে, আপনি ভেতরে চলুন, নয়তো অসুস্থ হয়ে যাবেন। সেলিম সাহেব দাঁড়ালেন না। তিনি পা বাড়লেন নিজ গন্তব্যে। ধারা হনহন করে বাসায় ঢুকলো। তার সারা শরীর কাঁপছে অসহনীয় ক্রোধে। লোকটা নিজেকে কি ভাবে? নিজে একজন অযোগ্য স্বামী বিধায় সবাই কি তাই? অনল আত্মদাম্ভিক, নিরস, খাটাস, জেদি, রাগী একজন মানুষ। কিন্তু প্রিন্স উইলিয়াম স্বামী হিসেবে 10-এ 10। ধারা সেটা বিশ্বাস করে। কিন্তু প্রিন্স উইলিয়াম স্বামী হিসেবে 10-এ 100। ধারা সেটা বিশ্বাস করে। অযাচিত মানুষের মতো শান্ত জীবনকে অশান্ত করে সে কি প্রমাণ করতে চাইছে? পরমুহূর্তে ভাবল ধারা এতটা কেন ভাবছে। সে জানে তার সর্বগুণী প্রিন্স উইলিয়ামকে কখনোই হারাবেই না, হারতেই পারে না। এসব ভাবতে ভাবতে বেখেয়ালি ধারা হাঁটছিল। এর মাঝেই ধাক্কা খেয়ে বসলো যমজদের সাথে। সাথে সাথেই চিন্তার ঘোরে ছেদ পড়ল। ধারা সামনে তাকাতেই দেখলো যমজদ্বয় খালি হাতে কিছু ছোট পোকার মতো কিছু একটা ছোট পুটলিতে ভরছে। তাদের চোখে মুখে ধরা পড়ার আতঙ্ক। ধারা চোখ কুচকে তাকালো। এগুলো কি রে? সাথে সাথেই তারা একত্রে বলে উঠল, কিছু না। দেখি লুকাচ্ছিস কেন? আমি দেখবো, সামনে আন। আশা রীতিমতো কাপা কণ্ঠে বলল, তুমি আমাদের সন্দেহ করছো? না করার একটা কারণ দেখা। আশা বুঝলো কাজ হবে না। ধারা আপু তাদের চালাকি ঠিকই ধরে ফেলবে। এর মাঝে এসা ধারার সামনে পুটলিটা এগিয়ে দিল। নির্ভীক কণ্ঠে বলল, তেলাপোকা জোগাড় করছিলাম আমাদের বায়োলজি প্র্যাকটিক্যালের জন্য। তুমি আর মা না বেশি করো, দিলে তো তেলাপোকা গুলো ছেড়ে।
ধারা সাথে সাথে সিঁড়ির উপর উঠে দাঁড়ালো। এই ক্ষুদ্র প্রাণীটিকে প্রচন্ড ভয় পায় সে। তার ওজনের 100 ভাগের 1 ভাগও নয় এই তেলাপোকা, অথচ তার ভয় রীতিমতো সিটিয়ে যায় সে। দেখলেই তার গা ঘিন ঘিন করে। ধারার এখনো মনে আছে একবার এক উড়ন্ত তেলাপোকা উড়ে এসে ধারার কাঁধে বসেছিল। চিৎকার করে সারা ঘর মাথায় তুলেছিল সে। চোখ মুখ কুঁচকে বলল, এখন ওই তেলাপোকা নিয়ে চোখের সামনে থেকে সরে যা এখনই। ঠিক আছে বলেই মাথা নত করে যমজেরা চলে গেল। ধারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এদের বিশ্বাস নেই। একবার ওই পুটলি ছেড়ে দিলে ধারাকে কে পায়। দেখা যাবে ভয়ে সেখানে সে কুপকাত। বাহিরে যেতে যেতে আশা এশাকে বলল, তুই যে ধারাপোকা মিথ্যা বললি ধরা খেলে। ওই ভিতুর মহিলা জীবনও চেক করতো না। দেখলি না তেলাপোকার নাম শুনে সিঁড়িতে উঠে গেছে। বুদ্ধি খাটা, মাথায় তো গোবর ভরা। আর তোমার মাথায় তো আলিবাবার খাজানা আছে। ঝগড়া কর তুই, আর ওখানে ঘুঘু উড়ে যাক। আশা থামলো। সে বুঝলো এখানে ঝগড়া করাটা এখন জরুরি নয়। আপাতত তাদের তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। পুটলির ছোট ইঁদুর ছানাগুলো বেশিক্ষণ পুটলিতে থাকবে না, কেটে ঠিক বেরিয়ে যাবে। আশা চুপিসারে পাশের বাসার নিচে দাঁড়ালো। এখনও সেলিম সাহেবের মালামাল তোলার কাজ শেষ হয়নি, কারণ চা খাবার নামে শ্রমিক দুজন কোথায় গেছে জানা নেই। দীপ্ত বা সেলিম সাহেবের কাউকে দেখা গেল না। তারা হয়তো ভেতরে। আশা সকালে যখন বারান্দায় দাঁড়িয়েছিল তখনই তাদের চোখে পড়ে এই ট্রাকটি। ট্রাকের পেছনে অস্ট্রেলিয়ান ফুপার গাড়িটি দেখে তাদের বুঝতে বাকি থাকে না ফুপা তাদের পাশেই ভাড়া নিয়েছে। তখনই বুদ্ধি হাটে মিশন অস্ট্রেলিয়ান ফুপা চালাবে। তাদের ঘরে সদ্য জন্মানো 7টা ইঁদুরের বাচ্চাকে বেশ আদরের সাথেই পালছিল তারা। সেই ইঁদুরের বাচ্চাগুলোকে এই পুটলিতে ভরেছে। এখন তাদের প্ল্যানের পরিণতির পালা। আসার খুব একটা কষ্ট হলো না। গেটের ভেতরেই 3 জনার সিল মারা 3টা কার্টুন দেখতে পেল তারা। সাথে আনা অ্যান্টিকেটার দিয়ে খুব নিপুণভাবে তারা 3টে বক্সে ইঁদুরগুলো ভরে দিবে। এখন কাজগুলো ইঁদুর ছানার উপর। গোল বাঁধলো অন্য জায়গায়। যখন পুরুষকণ্ঠ কানে এলো, শটান হয়ে দাঁড়ালো তারা। সামনে তাকাতেই দীপ্তকে দেখতে পেল তারা। দীপ্ত এগিয়ে এলো তাদের দিকে। তার চোখের ভাষা বুঝতে পারল না আশা। ভাবলো এবার বুঝি ধরা খেলো, কিন্তু তাদের অবাক করে দীপ্ত হাসি হাসি মুখে বলে উঠল, হে কি টুইন্স এখানে? তোমাদের মিস করেছি। আমরাও আপনাদের অনেক মিস করেছি দীপ্ত ভাই। আপনাদের এখানে দেখবো কল্পনাও করিনি। হ্যাঁ, স্যারেন প্ল্যান কি করছিলে যুগে? বক্স দেখছিলাম। আসলে আপনি তো যেভাবে আমাদের বাসায় এসেছিলেন বিশ্বাসই হচ্ছে না আপনার এত কাপড় চোপড়। এখন বিশ্বাস হয়ে গেছে। আসি তাহলে। বলেই দেরি না করে ছুট লাগালো আশা। দীপ্ত বিস্মিত নজরে দেখলো তাদের যাওয়া। মেয়ে দুটো সত্যি অদ্ভুত। কি বলে কি করে মাথার উপর দিয়ে যায়। ধারা ঘরে ঢুকেই বিছানায় গা এলিয়ে দিল। তার মাথায় এখনো সেলিম সাহেবের কথা ঘুরঘুর করছে। নানা ভাই হয়তো জানেন না সেলিম সাহেবের পাশের বাসায় ভাড়া নেবার কথা। জানলে উনিও ঘর মাথায় করতেন। এদিকে অনল এখনো তার জায়গায় বসা, মাথা তুলে শুধালো, এত দেরি হলো যে? বলেছিলাম না গল্প জুড়বি না। গল্প জুড়িনি, চ্যালেঞ্জ করে এসছি। ধারার কথাটা মস্তিষ্কে অনুধাবন হতে সময় নিল। তড়াক করে মাথা তুলল অনল। অবাক কণ্ঠে বলল, কি? সেলিম আহমেদের সাথে দেখা হয়েছে। খাতা ছেড়ে উঠে আসলো অনল। ধারার পাশে বসে বলল, খুলে বলতো কি হয়েছে। দীর্ঘ শ্বাস ফেলল ধারা। তারপর সিলিংয়ের দিকে তাকিয়ে সবটুকু খুলে বলল অনলকে। অনল শান্তচিত্তে সবটুকু শুনল, কিঞ্চিত অবাকও হলো। অবাক হলো সেলিম সাহেবের নিচু চিন্তায় নয়, অবাক হলো ধারার আত্মবিশ্বাসে। কথাটা ভাবতেই ঠোঁটের কোণে হাসি উদয় হলো। ধারার চুলে আলতো হাতে বিলি কাটতে কাটতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।